ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রায় আজকে কথা বলতে চাই ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে হোম সিরিজ চলছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার, এবং এই খবর জানতে কারোরই বাকি নেই যে 5 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশ এরই মধ্যে প্রথম 2 ম্যাচ জিতে খুব ভালো অবস্থানে রয়েছে, এবং আমরা জয়ের সুবাতাস বা হাতছানি যাই বলি না কেন সেটি এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের পক্ষে। যদিও এখনো 3 ম্যাচ বাকি, কি হবে বলা যায় না, কিন্তু আমরা আশায় বুক বাঁধতে চাই। এবং এই প্রসঙ্গটি নিয়ে আজকে আমরা আমাদের আলোচনাটি সাজাতে চাচ্ছি। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত 3জন অতিথি আছেন, তাদের সঙ্গে প্রথমে একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন রাইজিং বিডি .com-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম কায়সার, রয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন একজন ক্রিকেট ব্যক্তিত্ব এবং বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম। আমরা 3জনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে দিয়ে আলোচনাটা যদি আজকে একটু শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম যে আমরা যদি গণমাধ্যমের খবর দেখি, সামাজিক যোগাযোগের মাধ্যম দেখি, সেখানে আসলে সবার মধ্যে স্বস্তি, সবার মধ্যে উচ্ছ্বাস যে বাংলাদেশ জিতেছে, এবং প্রতিপক্ষ দলটির নাম অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো জয়ই আসলে আমাদেরকে গর্বিত করে, আমাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতিয়ে তোলার একটা উপলক্ষ এনে দেয়। এবং দেশের মাটিতে যখন পরপর 2 ম্যাচে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশি খেলোয়াড়দের এই সাফল্য, এই পারফরমেন্স, তখন আসলে এক ধরনের গর্ব তো আসলে চলেই আসে। কিন্তু এখনও 3 ম্যাচ বাকি, অনেক সমীকরণ, অনেক সংশয় নিশ্চয়ই রয়েছে, অনেক সতর্কতার বিষয় নিশ্চয়ই রয়েছে। তো এই বাংলাদেশ যে পারফরমেন্স করছে, আমরা জানি যে যদিও সাম্প্রতিক বিদেশ সফরেও আমরা দেখেছি ভালো পারফর্ম করতে, কিন্তু বেশি দিন আগেকার কথা নয় যখন বাংলাদেশের পারফরমেন্স কিন্তু আমাদেরকে একটু ভাবিয়ে তুলছিল, আমাদের কিছুটা মন খারাপের কারণ ঘটাচ্ছিল। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বাংলাদেশকে আপনি আসলে কেমন করে দেখছেন সর্বশেষ 2 ম্যাচের পারফরমেন্সের আলোকে? ধন্যবাদ। একসাথে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রসঙ্গ আছে। জি, শুরুতে এটা বলি যে হ্যাঁ, বিপক্ষ দল যখন অস্ট্রেলিয়া, তো এটা একটা বিরাট একটা ইস্যু আমাদের ক্রিকেট ক্রিকেট। কারণ আপনি যে কথা দিয়ে আপনি শেষ করলেন যে রিসেন্ট পাস্টে হ্যাঁ আমরা জিম্বাবুয়েতে বোধহয় ভালো ক্রিকেট খেলেছি মোটামুটি, কিন্তু তার আগে বেশ কিছুদিন আমরা ভালো ক্রিকেট খেলছিলাম না। তো সেটা নিয়ে এক ধরনের অস্বস্তি আমাদের মধ্যে ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল আমাদের দলকে নিয়ে, আমাদের দলের ভবিষ্যৎকে নিয়ে। যারা নতুন খেলোয়াড় তাদের ভবিষ্যৎ হবে, যারা স্টাবলিশ প্লেয়ার যারা চলে গেলে আমাদের দল কোথায় দাঁড়াবে, অনেকগুলো প্রশ্নের মুখোমুখি আমরা হয়েছে। তারপর এত কিছুর মাঝখানে আমাদের দেশে অস্ট্রেলিয়ার মতো প্রথম সারির একটা দল আসছে, এটাকে আমরা কিভাবে এনকাউন্টার করবো, সবকিছু মিলিয়ে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু গত 2টো ম্যাচে আমরা যা দেখেছি তাতে একটা জিনিস উন্নতি হয়েছে যে কিছুদিন আগে আমাদের দলের অবস্থা যাই হোক না কেন, জিম্বাবুয়ে যাওয়ার পর থেকে আমরা একটা অন্য ধরনের বাংলাদেশ দল দেখতে পেয়েছি, এবং যে দলের পারফরমেন্সের গ্রাফটা ক্রমান্বয়ে উপরের দিকে গেছে। আমি বলছি না যে আমাদের দল তাদের সেরা ক্রিকেট খেলছে, তাও না, তারপরে বলতে হয় যে তাদের গ্রাফটা উপরের দিকে গেছে। এখন মনে হচ্ছে যে একটা দল হিসেবে আমরা খেলতে পারছি, কেউ না কেউ দায়িত্ব নিচ্ছে, সবার মধ্যে সেই প্রবল ইচ্ছাটা আছে যে দলের জন্য কিছু করতে হবে, জিততে হবে। সো এইটা বোঝা একটা বিরাট প্লাস পয়েন্ট আমাদের। অস্ট্রেলিয়া আমরা জানি একটা খুবই শক্তিশালী একটা দল। অনেকে হয়তো বলবেন যে এই দলে মূল দলের খেলোয়াড় অনেকে নেই। মূল দলের খেলোয়াড় না থাকলেও একটা সময় আমরা জানতাম যে কিছুদিন আগেও, কয়েকটা বছর আগেও কিন্তু অস্ট্রেলিয়া ছিল পৃথিবীর সেরা দল, এবং তখন বলা হতো যে ওদের একটা স্টেট টিম অনেক ন্যাশনাল টিমকে হয়তো হারিয়ে দিতে পারতো সে সময়, ওরা এতটাই শক্তিশালী ছিল। সেই দেশের একটা দল এখানে এসছে খেলতে, এবং এদেরকে হালকাভাবে আমরা কখনোই নিয়ে নি। শুরুতে আমাদের ডিসিশন ছিল যে আমরা কি করব। পরে আমরা দেখেছি প্রথম ম্যাচে আমরা কনভিনসিংলি জিতেছি, দ্বিতীয় ম্যাচে তাই হয়েছে। এবং এটা বোধহয় একটা তো আছে যে অস্ট্রেলিয়ার দল হয়তো তাদের মূল দল নিয়ে আসেনি, পূর্ণ শক্তির দল একটা না, তারপরে এই দলের শক্তি নেই তা না, কিন্তু তার পাশাপাশি এটাও বলতে হবে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, খুব অর্গানাইজ ক্রিকেট খেলছি, এবং আমাদের হোম কন্ডিশনে খেলছি, মানে এই নয় যে অ্যাডভান্টেজ শুধু আমাদের বোলিং এর অ্যাডভান্টেজ তাদেরও আছে, তাদেরও ভালো স্পিনার আছে, কিন্তু আমরা এটাকে ভালোভাবে ব্যবহার করেছি, এবং সোফার 2টো ম্যাচ আমরা জিতেছি, 3টা ম্যাচ আরো বাকি আছে। তো এটা অবশ্য বলতেই হবে যে অস্ট্রেলিয়া এমন একটা দল যারা কখনোই হাল ছেড়ে দেবে না, তারা ফিরে আসার চেষ্টা করবে। 2টো ম্যাচ খেলেছে, তার মানে ওরা আমাদের কন্ডিশন সম্পর্কে, তাদের সক্ষমতা সম্পর্কে পুরোপুরি ব্যাপারটা জেনে গেছে। এখন একটা দিন রেস্ট পেয়েছে, আমার ধারণা যে ওরা পরবর্তী 3 দিনে ওদের যে হারানো যেই সম্মানটা সেটা ফিরে পাবার দারুণ চেষ্টা করবে, এবং বাংলাদেশকে আরো কেয়ারফুল হতে হবে সামনে 3টা ম্যাচে। আমাদের জন্য খুব জরুরি হচ্ছে
নেক্সট ম্যাচে যদি আমরা জিতে সিরিজটা আমাদের করাইতে করতে পারি, নাথিং বেটার দেন দ্যাট। এবং তারপরে আমরা বোধহয় আর অন্য কিছু ভাবনার সুযোগ পাবো, যেখানে আমাদের দলকে আরো গুছিয়ে নেওয়া, আমাদের খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল ফর্ম গুলিকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, ওইসব বিষয়গুলো তখন মনোযোগ দেওয়া যায়। আমার মানে সিরিজটা জেতাটা আপাতত লক্ষ্য হওয়া উচিত, পরের ম্যাচটা জেতাটা বোধহয় আপাতত লক্ষ্য হওয়া উচিত, এবং আমরা সেই দিকে যাচ্ছি থ্যাঙ্কফুলি। নিশ্চয়ই। এবং আপনি যেমনটি বলছিলেন যে সামনের চ্যালেঞ্জগুলো আসলে আরো দুরূহ হয়ে উঠতে পারে, তো সেখানে আসলে আমাদের কি কি বিষয়গুলো খুব সতর্কতার সঙ্গে ভাবা উচিত, সেই বিষয়গুলো আপনার কাছে আমরা শুনতে এর পরের বার আবার যখন আপনার কাছে আসবো তখন এই বিষয়টি একটু আপনার কাছে শুনে নেবার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরো দুজন অতিথি আছেন যারা স্টুডিওতেই আছেন, তাদের সঙ্গে একটু আলাপ করে নিতে চাই। হান্নান সরকার সাবেক ক্রিকেটার, আমাদের ক্রিকেট নিয়ে কথা বলার জন্য আমরা মাঝে মধ্যেই আমরা তাকে অতিথি হিসেবে, আলোচক হিসেবে পাই আমাদের বিভিন্ন আয়োজনে। হান্নান সরকার কি গত দুটো ম্যাচকে যদি পোস্টমর্টেম করেন এবং সামনের যে 3 ম্যাচের যে বাকি রয়ে গেছে সিরিজের, এবং সেখানে আসলে যে আরো দুরূহ একটা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে রয়েছে, এবং সেখানে অস্ট্রেলিয়া নিজেদেরকে ফিরে পাওয়ার চেষ্টা করবে, কন্ডিশন অনেকটাই তারা বুঝে নেবার চেষ্টা করেছে, ফলে বাংলাদেশের জন্য এই লড়াইটা বা সিরিজ জয়টা নিশ্চিত করা নিশ্চয়ই সহজ হবে না, এমনটা সবাই বলছেন। আপনি কি বলবেন? প্রথমেই ধন্যবাদ আমাকে আসলে এরকম একটা প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আর আমাদের কোচ আমার ফাহিম স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে থ্যাঙ্কস, আপনার সঙ্গে অনেকদিন পরে আসলে কথা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে। আসলে একটা জিনিস কি, স্যার মোটামুটি সুন্দরভাবে কভার করেছে। এখানে একটা জিনিস, অস্ট্রেলিয়া যেই দলটার সঙ্গে আমরা খেলছি, এই দলটার নাম যখন অস্ট্রেলিয়া হয় তখন কিন্তু হেভিওয়েট একটা টিম আমরা বুঝিয়ে নিতে পারি। সেই দলটাতে অনেক মেইন প্লেয়ার, মানে যেটা ওয়ার্ল্ড কাপ খেলবে, ওয়ার্নার থেকে শুরু করে স্মিথ, ফিঞ্চ, অনেক প্লেয়ার নিয়ে আমরা বলছি, বাট স্টিল দলের নামটা কিন্তু অস্ট্রেলিয়া। যেই দলে এই প্লেয়ারগুলো চান্স পেয়েছে বা যারা খেলছে অস্ট্রেলিয়া দলে, তারা চান্স পাওয়ার জন্য যেই প্রসেস বা যেই প্রক্রিয়ার মাধ্যমে দলে আসে, সেই প্রক্রিয়াটা অনেক কঠিন। স্পেশালি বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট খেলে কিন্তু তারা টি-20 পারফর্ম করে এই দলে চান্স পেয়েছে। সো তাদের মানে তাদের যে ক্যালিভার বা তাদের যে কোয়ালিটি, তাদের ট্যালেন্ট, এগুলোর ব্যাপারে কোনো ডাউট নেই। দ্যাট মিনস তারা কিন্তু তাদের সেরা শক্তির দলটা এনেছে। বর্তমান সময়ে তাদের সেরা শক্তির দল, এটাই বলতে হবে। আমাদেরও তো হয়েছে, আমাদের কিছু প্লেয়ার নেই, বাট হ্যাঁ, আমাদের যেহেতু আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে, আমাদের কি প্লেয়ার না থাকলেও যারা রেগুলার এই মাঠে খেলে তারাই খেলছে, এটা আমাদের অ্যাডভান্টেজ। বাট স্টিল আমি বলবো অস্ট্রেলিয়া দলের ওই হেভি ওয়েট নামগুলো না থাকলেও অস্ট্রেলিয়া দল খেলছে, এবং অস্ট্রেলিয়া দলের আমরা জানি যে সবসময় একটা কঠিন প্রতিপক্ষ হিসেবে যে কোনো দলের এগেনস্ট প্রতিপক্ষ হিসেবে থাকে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া তাদের সেরা দলটা এনেছে। এখন বিষয় হচ্ছে আমরা 2টা ম্যাচ জিতেছি, তারপরে আরও 3টা ম্যাচ বাকি। নেক্সট ম্যাচটা কালকে যেটা হতে যাচ্ছে, যেটা আমরা সিরিজ জেতার উদ্দেশ্যে খেলবো, সেই জায়গায় আমার মনে হয় যে প্রথম 2টা ম্যাচ যেই প্রসেসে আমরা খেলেছি এবং চমৎকার ক্রিকেট খেলেছি। আমি চমৎকার এই জন্য বলছি, লো স্কোরিং ম্যাচ ছিল, আমাদের প্লেয়াররা কীভাবে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছে, কন্ডিশনে নিজেদেরকে অ্যাপ্লাই করেছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন উইকেটটা কিন্তু আমাদের ফেভারে ছিল। আমাদের ফেভারে এই জন্য বলছি, এই উইকেটটাতে কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে, সিমিলার উইকেটে খেলা হয়েছে, হয়তোবা তার চেয়ে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বাট আমরা ঢাকা প্রিমিয়ার লিগটি কিন্তু খুব বেশি ক্লোজলি ফলো করিনি সবাই। আমরা দেখছি অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা, ঢাকা প্রিমিয়ার লিগ যখন হয়েছে এই ধরনের উইকেটেই খেলা হয়েছে, এবং এই ধরনের উইকেটে কিন্তু 150-60 রান হয়েছে, বিকজ তখন কোয়ালিটি অফ বলারের সংখ্যা কম ছিল। ঢাকা প্রিমিয়ার লিগে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার মতো জাম্পা বা আগার বা স্ট্রাইকের মতো বলার ছিল না। সো এই ধরনের উইকেটে কিন্তু 150-60 রানের খেলা হয়েছে। ইন্টারন্যাশনাল কোয়ালিটি বলারের ফেসে করার কারণে আমার মনে হয় যে রানটা একটু কমে এসেছে। আমাদের সুবিধাটা হয়েছে এই উইকেটে আমরা কিছুদিন আগে টি-20 খেলে গিয়েছি, যেভাবে যাওয়ার আগে এই ম্যাক্সিমাম প্লেয়ারগুলো ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, এবং এই প্লেয়ারগুলো পারফর্ম করেই কিন্তু আবার এখানে খেলছে। সো এই জায়গায় আমাদের অ্যাডভান্টেজ রয়েছে। এখন অ্যাডভান্টেজটা সবারই কিন্তু থাকে, তাদের জাম্পার রয়েছে, আগার রয়েছে, বাট আমাদের প্লেয়াররা সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করেছে। প্ল্যানিং কিন্তু সব দলই করে, প্ল্যানিংটা এক্সিকিউশনের ক্ষেত্রে কতটুকু সাকসেস এনে দেয় সেটা আমরা জানি, মানে তার পারফরমেন্সের মাধ্যমেই জানতে পারি। সেই জায়গায় আমাদের মনে হয় যে প্লেয়াররা চমৎকারভাবে সেটা ইউটিলাইজ করেছে। বলাররা নাসুম থেকে শুরু করে শেখ মাহাদি, সাকিব, মুস্তাফিজ, শরীফুল চমৎকার বোলিং করছে। আপনি দেখবেন সবসময় কিন্তু উইকেটে ফেভার থাকলে যে বলাররা ভালো বল করে তা না। ওই উইকেটে কী লেন্থে লাইন মেনটেন করে কোন সময় কোন কাজটা করতে হবে, কোন ভেরিয়েশনটা করতে হবে, এই জিনিসটাও কিন্তু একটা জাজমেন্টের ব্যাপার। এই জিনিসটা আমার মনে হয় চমৎকারভাবে তারা করছে, এবং এটাই আমার মনে হয় যে এই 2টা ম্যাচ জেতার পেছনে চমৎকারভাবে ভূমিকা রেখেছে। আর ব্যাটিং আমার মনে হয় যে আফিফ তো চমৎকার ব্যাটিং করেছে 2টা ম্যাচ। সোহান কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে আমরা এই ধরনের ইনিংস, যারা আমরা ঢাকা প্রিমিয়ার লিগ ফলো করি তারা জানি যে সোহান এরকম ইনিংস বেশ কয়েকটা খেলেছে ঢাকা প্রিমিয়ার লিগে, মানে এক হাতে ম্যাচ ফিনিশ করেছে। যারা ক্রিকেটের সঙ্গে আছে, কায়সার ভাই রেগুলার রিপোর্ট করেন, কায়সার ভাই জানে যে এই ধরনের ম্যাচ সোহান অনেকগুলো খেলেছে। সো সোহানের জন্য এই কালকের যে সিচুয়েশনটা ছিল সেকেন্ড ম্যাচের, এই সিচুয়েশনটা নতুন না, এবং সেই মিরপুরেই যেখানে সে এই ম্যাচগুলো উইন করেছিল। সো সোহানের কাছে খুবই পরিচিত একটা সিচুয়েশন ছিল, এবং সেই ম্যাচটা সে সেভাবেই শেষ করেছে, জাস্ট একটা ম্যাচ হিসেবে চিন্তা করেছে।
কালকের ম্যাচে আমার মনে হয় যে সেম ওয়েতে আমাদের যাওয়া উচিত এবং যাবে আমি শিওর, কারণ ম্যাচ সিরিজ জেতাটা আগে ইনশিওর করা দরকার, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতা মানে বিশাল একটা প্রাপ্তি, এবং যেহেতু সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে নিউজিল্যান্ডের সঙ্গে 5টা টি-20, সিরিজ জেতার যে একটা মানসিকতা এবং ম্যাচ জেতার যে একটা হ্যাবিট, সেটা কিন্তু আমরা জিম্বাবুয়ে থেকে তৈরি করে এনেছি, তার ফলটা কিন্তু এখনও ক্যারি করছি। মাঝখানে আমরা একটা টি-20 হেরেছি জিম্বাবুয়ে, বাট ম্যাচ জেতা কিন্তু একটা হ্যাবিটের ব্যাপার। আপনি যার সঙ্গেই খেলেন, যেই কন্ডিশনেই খেলেন, যেভাবেই খেলেন, দিন শেষে যখন ম্যাচ জিতবে সেটা আলাদা একটা বুস্ট আপ কিন্তু টিমের মধ্যে তৈরি করে দেয়। আমার মনে হয় ম্যাচ জিতার যে হ্যাবিটটা, সেই হ্যাবিটটা আমরা যদি কন্টিনিউ করি, কালকের ম্যাচেও যদি জিতে যাই, ইনশাল্লাহ সিরিজ জিতার যেই ধারাবাহিকতা, তারপরে মনে হয় আমরা সেটা কন্টিনিউ করতে পারবো। আমরা সেই আশাবাদটি রাখতে চাই। আপনার কাছে আরও সুনির্দিষ্ট কিছু বিষয় আছে, একটু টেকনিক্যাল বিষয় বটে, সেগুলো আসবো আপনার কাছে। আমরা একটু ইমাম কায়সার যদি আপনার কাছে যেতে চাই, বাংলাদেশ যদি প্রথম দুটো ম্যাচ হারতো তাহলে হয়তো আজকে আমরা আলোচনা করতে আসতাম কিনা সেটা একটা প্রশ্ন। সেই প্রশ্ন আপনার কাছে অ্যান্সার চাইছি না, কিন্তু সেক্ষেত্রে হয়তো আমরা বাংলাদেশ দল কেন হারলো, কোন কোন বিষয়ে উন্নতি করা দরকার, কোন কোন বিষয়ে আমরা পিছিয়ে, কোন কোন বিষয়গুলো আরও দায়িত্বশীল হওয়া দরকার, এরকম আসলে নানা রকম কাটাছেড়া করতাম। যেহেতু দল জিতে গেছে, ফলে আমরা আসলে ওই দুর্বলতা নিয়ে আসলে অত আলাপ করছি না। কিন্তু যেহেতু আসলে আরও 3টে ম্যাচ বাকি এবং এই 3টে ম্যাচ অনেক কঠিন হবে বলে আসলে যারা ক্রিকেট নিয়ে নিয়মিত দেখেন, ভাবেন, ফলো করেন এবং বিশ্লেষণ করেন, তারা সবাই বলছেন যে ম্যাচ জয় যেরকম জরুরি, আর সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে এর তো আসলে কোনো তুলনা হয় না। তো ফলে কালকের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে সবাই আসলে ভাবছেন। তো সেখানে কি আপনার কোনো দুর্বলতা চোখে পড়ে যে বাংলাদেশ দল হয়তো প্রথম 2 ম্যাচে হয়তো উতরে গেছে, কিন্তু বিশেষ করে তৃতীয় ম্যাচ বা যে ম্যাচটি আসলে সিরিজ জয় নিশ্চিত করবে, সেই ম্যাচের আগে বিষয়গুলো বাংলাদেশ দলের বাড়তি মনোযোগ দেয়া দরকার? ধন্যবাদ নওরেজ। খুব চমৎকারভাবে কিন্তু হান্নান সরকার এবং ফাহিম ভাই খুব চমৎকার করে ব্যাখ্যা করে গিয়েছেন যে পেছনের 2 ম্যাচে আমরা কোথায় এগিয়েছিলাম এবং অস্ট্রেলিয়া কোথায় পিছিয়ে ছিল। আপনার প্রশ্নের উত্তরে দেখুন, বাংলাদেশ আসলে তৃতীয় ম্যাচে যেটি খেলতে নামছে, আমার কাছে এই ম্যাচটাকে মনে হচ্ছে যে এখন বাংলাদেশের সামনে 3টি ফাইনাল, যে কোনো একটি ফাইনাল জিতলে কিন্তু আমাদের সিরিজটা চলে আসছে। সো আপনি প্রথম ফাইনালটা আগামীকাল। সো আমার মনে হয় যে সেই প্রথম ফাইনালের জন্য বেশি মাত্রায় প্রেশার নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এখন দ্য নেম অফ দ্য প্রেশার বা টোটাল আপনার এই সিরিজের প্রেশারটা কিন্তু অস্ট্রেলিয়ার উপরে, বাংলাদেশের উপর কিন্তু কোনো প্রেশার নেই। কিন্তু কালকের এই ম্যাচটা নিয়ে যদি বাড়তি এক ধরনের চিন্তা করে বাংলাদেশ যে কালকেই আমাদেরকে জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে, এটা অবশ্যই ভিতরের মধ্যে থাকবে। কিন্তু এই চিন্তা করতে গিয়ে আপনি যে নর্মাল যে ক্রিকেট থাকবে বা নর্মাল যে স্বাভাবিক যে বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো থেকে যদি আপনি সরে আসেন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু যে লক্ষ্য বা যে ফোকাস নিয়ে ক্রিকেট খেলতে যাচ্ছেন, সেখানের উপর বাড়তি এক ধরনের চাপ আসবে। এটা কিন্তু সবসময় তাই হয়ে থাকে। দেখবেন আপনি যে পরীক্ষার আগের রাতে কিন্তু সবসময় এক ধরনের টেনশন থাকে, বিশেষ করে অঙ্ক পরীক্ষার সময় কিন্তু আর একটু বেশি টেনশন থাকে। আমি একটু অঙ্কের দুর্বল ছিলাম দেখে আমি অঙ্কের ব্যাখ্যাটা দিলাম, বাট বাংলাদেশ দলের উচিত হবে আগের দুটো ম্যাচে যেরকমভাবে নর্মাল বা স্বাভাবিকভাবে তারা মাঠে নেমেছিল, এটিও কিন্তু আরেকটি ম্যাচ হতে যাচ্ছে যেটি স্বাভাবিক একটি ম্যাচ, এবং এটি জিতলে সিরিজ আমাদের সামনে রয়েছে। যেটি বললাম যে 3টি ফাইনাল, এটি হেরে গেলে এমন কিছু না যে আমাদের জন্য কিন্তু পৃথিবী উল্টে যাবে বা পৃথিবী আমাদের জন্য শেষ হয়ে যাবে, তাও কিন্তু না, আমাদের সামনে সুযোগটা রয়েছে। সো প্রবলেমটা হলো কিন্তু এখন পুরোপুরি এই সিরিজ জুড়ে প্রবলেমটা কিন্তু অস্ট্রেলিয়ার, আর বাংলাদেশ এখন পর্যন্ত আমি মনে করি যে তেমন কোনো লুপ হোলস কিন্তু খুঁজে পায়নি এখান থেকে। এর অন্যতম কারণ হলো সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে বাংলাদেশ না অস্ট্রেলিয়া এই সিরিজে ফেভারিট। দেখুন, আপনি যদি সার্বিকভাবে পরিসংখ্যান এবং সামর্থ্যের বিষয়টা যদি উল্লেখ করেন, তাহলে কিন্তু আপনাকে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হবে। কিন্তু যখনই আপনি বাংলাদেশ এই উইকেটে খেলছে, সবগুলো ম্যাচ এই মাঠে হচ্ছে, মিরপুরের এই 22 গজ, কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে দলগুলি যারা রয়েছে বা অস্ট্রেলিয়ার ক্রিকেটার যারা রয়েছে, তাদের চেয়ে কিন্তু হান্নান সরকার খুব চমৎকার করে বললেন যে একদম হাতের তালুর মতো করে চেনা। কিন্তু আফিফ জানেন যে এই উইকেটে এই কন্ডিশনে কখন কিভাবে ব্যাট করতে হবে, সোহানও কিন্তু তাই জানেন। এই কারণে 65 রানে 5 উইকেট হারিয়ে যাওয়ার পর ম্যাচটা যখন কিন্তু অস্ট্রেলিয়ার কাছে চলে গিয়েছিল, সেখান থেকে হয়তো অনেকে মনে করেছিলেন যে বোধহয় বাংলাদেশ হেরে যাচ্ছে এখানে, কিন্তু সেই পর্যায় থেকে ম্যাচটা কিভাবে বের করিয়ে আনা যায় সেটা কিন্তু করে দেখিয়েছেন সোহান এবং আফিফ। কেন পেরেছেন? কারণ এই উইকেটে এই কন্ডিশনে কেমন ব্যাটিং করতে হয় সেটা কিন্তু তারা জানেন। সো এই বিষয়টাই কিন্তু বাংলাদেশ খুব চমৎকার করে এগিয়ে এখন পর্যন্ত এই 2 ম্যাচে নিজেদেরকে প্রায় পুরো মাত্রায় আপনার দেখাতে পেরেছে এবং পুরো মাত্রায় কিন্তু প্রদর্শন করতে পেরেছে যে শক্তিমাত্রা কোন জায়গায় বাংলাদেশের। সো আমার মনে হয় যে তৃতীয় ম্যাচেও কিন্তু আমরা একই ধরনের উইকেট পাবো এবং খুব সম্ভবত বাংলাদেশ একই দল নিয়ে নামছে এবং পরিকল্পনাটা একই হবে, আক্রমণের ভঙ্গিটাও একই হবে এবং আশা করছি রেজাল্টটাও একই হবে।
আমরা নিশ্চয়ই, শুধু আমরা কেন, আমরা সবাই নিশ্চয়ই এটা একই আশাটা করছি, সারা বাংলাদেশের সবাই আমরা একই আশা রাখছি। এবং সেখানে আসলে একটু যেহেতু আমাদেরই দল, ফলে আমরা একটু বুঝতেও চাই যে কোনো জায়গায় প্রস্তুতি বা কোনো কিছুতে ঘাটতি রয়ে গেল কিনা। এই ঘাটতির বিষয়টি শুনতে আমরা আবার একটু নাজমুল আবেদিন ফাহিম আপনার কাছেই যেতে চাই। যে বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকেই ভালো করছেন, যে যার অবস্থান থেকে কিছু না কিছু পারফর্ম করছেন, এটি আসলে আমাদেরকে এক ধরনের স্বস্তির মধ্যে রাখছে। দর্শক শুভানুধ্যায়ী সমর্থক হিসেবে আমরা এক ধরনের ভালো অনুভবের মধ্যে আছি। কিন্তু আবার একই সঙ্গে এটাও একটু বুঝতে চাই যে কোথাও কি অলক্ষ্যে কোনো ঘাটতি রয়ে যাচ্ছে কিনা, যেটি হয়তো যেদিন আমাদের একটি খারাপ দিন আসবে সেদিন হয়তো যদি ওটি বড় হয়ে ওঠে। ফলে এরকম কিছু নিশ্চয়ই আপনার চোখে পড়লেও পড়তে পারে, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রথম কথা হচ্ছে আমরা নেগেটিভ ভাবনাটার মধ্যে যাচ্ছি কেন? এটা সত্যি যে হ্যাঁ, আমরা স্বস্তিতে আছি, আমরা যারা বাইরে আছি, আমরা যারা খেলা দেখছি, আমরা যারা এই দলের অনুসারী, আমরা স্বস্তিতে আছি কারণ আমাদের দল জিতে যাচ্ছে। কিন্তু খেলোয়াড়রা কিন্তু স্বস্তিতে নেই। তারপরে যখন ওরা মাঠে নামবে ওদের মধ্যে একটা চাপ থাকে। ব্যাপারটা আমরা কিন্তু এখন আন্ডারডগ নেই, এই সিরিজে আমরা আন্ডারডগ। তো আমরা আইদার ওদের সমপর্যায়ে কিংবা ওদের থেকে বেটার দল হিসেবে এই সিরিজটা আমরা খেলছি, আমরা আন্ডারডগ নই। সেই কারণেই আমাদের উপর কিছু চাপ থাকে, আমাদের উপর চাপ থাকবে আমরা যে পারফরমেন্স রিসেন্টলি করে এসেছি এদের বিরুদ্ধে সেটা মেনটেন করা, কিংবা কারো কারোর উপরে চাপ থাকবে যারা খুব ভালো খেলতে পারেনি তাদের কন্ট্রিবিউশনটা যেন আসে এই ম্যাচে, তারা যেন কন্ট্রিবিউট করতে পারে সেই চাপটা তাদের থাকবে। সো চাপ কিন্তু সবাই থাকবে, কিন্তু গুড থিং ইজ দ্যাট এই ধরনের স্পোর্টসম্যানদের চাপ অ্যাবজর্ব করার ক্যাপাসিটি থাকে। যেমন যেমন সোহান এবং আফিফ যখন লাস্ট উইকের যে পার্টিসিপেট করলো, ওখানে যে তাদের চাপ ছিল না তা তো নাই। ব্যাপারটা হলো যে ওরা চাপটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছিল এবং ওই ক্যাপাসিটিটাই ওদেরকে সেই জায়গাটা নিয়ে গেছিল যেখান থেকে আমাদের কাছে মনে হয়েছিল ওরা একদম চাপহীন ভাবে খেলবে, দারুণ ভাবে টার্গেটটা করে ফেলতে পারবে। তো আমার মনে হয় যে চাপ থাকবে এবং যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে প্রসেসটা ঠিক রাখা। আমরা যখন সিরিজটা শুরু করেছিলাম আমাদের মানসিক অবস্থা একরকম ছিল, আমাদের দলের মানসিক অবস্থা একরকম ছিল। আমরা বোধহয় তখন বুঝতে পারিনি যে আমরা কেমন খেলবো, তারা কেমন খেলবে, প্রতিপক্ষ হিসেবে কে কার চাইতে কত ভালো, এটা আমরা বুঝতে পারি। প্রথম ম্যাচের পরে আমরা কিছুটা ধারণা পেয়েছি, দ্বিতীয় ম্যাচে ধারণাটা আর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে আমাদের যে সাকসেসটা, এই সাকসেসটা কিন্তু আমাদের মধ্যে ইন্টারনালি কিছু পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তনটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো এটা একটা ব্যাপার। যেটা হয় যে প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসে এবং সেটার এফেক্ট কিন্তু পারফরমেন্সে থাকে। আমরা কি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবো কিনা, প্রত্যেকে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবো কিনা, কারণ প্রত্যেকেরই কিন্তু নিজের উপরেও নিজের প্রত্যাশাটা কিন্তু বাড়বে। আমি যদি আরো ভালো করতে না পারি, যেটা করেছি সেটা যেন আমি ধরে রাখতে পারি, এই চ্যাপ্টারটা কিন্তু থাকবে। তো ওইটা আমরা কিভাবে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে পারি সেটা হলো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা ওভারঅল ভালো খেলেছি, তবে আমাদের বোলিং এটা মূল দায়িত্বটা পালন করেছে প্রথম দুটো ম্যাচে। প্রথম ম্যাচে ওদেরকে অল্প রানের মধ্যে গুটিয়ে রেখেছি আমরা এবং আমরা রানটা চেঞ্জ করতে পেরেছি, সেই কারণে দ্বিতীয় ম্যাচে ওদেরকে আমরা কম রানে আটকে রেখেছি। প্রথম ম্যাচে বোধহয় আমরা ব্যাট করেছিলাম, সরি প্রথম ম্যাচে আমরা ব্যাট করেছিলাম, আমরা খুব বেশি রান করতে পারিনি, কিন্তু ওদেরকে আমরা অল্প রানের অল্প পুঁজিতে আটকে রাখতে পেরেছিলাম। এবং দ্বিতীয় ম্যাচে আমরা চেস করেছি এবং আমাদেরকে খুব বেশি রান চেস করতে হয়। তো দুটো ম্যাচে কিন্তু আমাদের বোলারদের কৃতিত্বটাই কিছুটা বেশি। এবং এই প্রসঙ্গে নিশ্চয়ই বলা যায় যে আমাদের বোলিং ইউনিটটা যে কনসিস্টেন্সি দেখাচ্ছে, এবং শুধু একজন দুজন তিনজন না, যেই বল করছে সেই দারুণ বল করছে এবং পুরো ম্যাচ জুড়ে কিন্তু আমরা প্রেসার ক্রিয়েট করতে পারছি অপোজিশনের উপরে। এটা একটা দারুণ ব্যাপার, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথমত ব্যাটিং এর ক্ষেত্রে বোধহয় আমাদের বেশ কিছুটা ইমপ্রুভ করার সুযোগ আছে। আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ এবং যে কন্ডিশন এবং যে অপোজিশন বোলিং স্ট্রেংথ, আমার ধারণা আমরা 150 থেকে 160 রান করতে পারবো যদি আমরা ভালো ব্যাটিং করি। আমাদের টপ অর্ডারে যদি একটা ওপেনিং হয়, রিজনেবল একটা ওপেনিং হয়, আমাদের ওপেনার যদি একটা পার্টনারশিপ দিতে পারে আমাদেরকে, আমার ধারণা যে আমরা 150 থেকে 160 রান করতে পারবো নর্মাল ক্রিকেট খেলে। এবং সেটা খুব ভালো একটা স্কোর এই কন্ডিশন। আমাদের যে বোলিং আছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, পাশাপাশি আমরা মোটামুটি ফিল্ডিংটাও ভালো করছি। মানে ওই জায়গাটায় কিছু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, সবখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, তবে কিছু জায়গায় এখনো কিছুটা ভালো আছে। সেটা বলবো ব্যাটিং এর শুরুতে আমাদের একটু দুর্বলতা এখন রয়ে গেছে। সেটা যদি আমরা করতে পারি তাহলে মিডল অর্ডার আরো সহজে খেলতে পারবে, রানের গতিটা বোধহয় আর একটু বাড়বে তাহলে, এবং আমরা একটা রিজনেবল স্কোর করতে পারবো। এর বাইরে একটু অন্য প্রসঙ্গে একটু বলি যে এই সিরিজটার গুরুত্বটার কথা যদি আমরা শুরুতেই আলাপ শুরু করেছিলাম আলাপ দিয়ে, দুটো প্রসঙ্গ উঠাই আমি, তাতে বোঝা যাবে। একটা হচ্ছে যে
দুটো ম্যাচ, প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ শেষের পরে আমরা দেখেছি আমাদের অন্য দেশের পত্রিকায় এসেছে যে দ্বিতীয় ম্যাচে আমরা জিতে গেছি, সেটাকে তারা অ্যাক্সিডেন্টাল বলেছে। এতে বোঝা যায় যে অস্ট্রেলিয়াকে তারা কোন চোখে দেখে, আমাদের উপরেই দেখেছে তারা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে অস্ট্রেলিয়াতে এই খেলাটা টেলিকাস্ট হচ্ছে না। তার মানে হয়তো তারা ধারণা করেছিল যে বাংলাদেশ একটা সহজ দল হবে এবং অস্ট্রেলিয়া দল বোধহয় সহজেই এই দলের সাথে জিতে যাবে, এবং এটা দেখার বোধহয় ব্যাপারে আগ্রহ কমই থাকবে। আসলে ব্যাপারটা কিন্তু মোটেই সেটা হয়নি। এবং এতে কিন্তু বোঝা গেছে যে এই অস্ট্রেলিয়া দলকে কেউ ছোট করে দেখেনি, অস্ট্রেলিয়ান মিডিয়াও কিন্তু ছোট করে দেখেনি। যদি এমন হতো যে হ্যাঁ বাংলাদেশে অস্ট্রেলিয়ার এই অবস্থা হবে তারা জানতো, আমি নিশ্চিত তারা এটা টেলিকাস্ট করতো, এটার একটা ভিউয়ারশিপ নিশ্চয়ই হতো। তো আমার মনে এতেই প্রমাণিত হয় যে অস্ট্রেলিয়া এই দলটাকে ওরা বাংলাদেশের যে দল আছে তার সাথে অনেক উপরেই ধরে রেখেছিল, যেটা আলটিমেটলি বোধহয় কিছুটা হলেও মিথ্যা প্রমাণিত হয়েছে। জি, অনেক ধন্যবাদ। আপনি আসলে মানে বাংলাদেশের কোথায় কোথায় ইমপ্রুভ করার সুযোগ রয়েছে আপনি একদম ধরে ধরে আমাদেরকে বললেন। পাশাপাশি আরেকটা বিষয় যে আমরা দেখলাম যে গত প্রথম দু ম্যাচে যদি আমরা বলি যে অস্ট্রেলিয়ার মতো একটি দল তাদেরকে কিছুটা আড়ষ্ট যদি ধরে নেই যে তারা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত না বা একটু অভ্যস্ত হয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, এই বিষয়গুলো তাদের জন্য হয়তো একটা বড় অসুবিধা তৈরি করছিল। তো তৃতীয় বা চতুর্থ ম্যাচে তো তারা নিজেদেরকে কিছুটা ফিরে পাওয়ার নিশ্চয়ই চেষ্টা করবে এবং সেই চেষ্টার প্রতিফলন নিশ্চয়ই আমরা যদি দেখি সেক্ষেত্রে বাংলাদেশের জন্য তো আসলে চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে উঠবে। যদি অস্ট্রেলিয়া দল যদি আর একটু কঠিন হয়ে ওঠে তাদের প্রতিরোধটা, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ তার স্বাভাবিক খেলা খেলুক, প্রত্যেকে ভালো করুক, কিন্তু তখন কি এই ব্যাপারগুলো থাকবে যেটা আমরা আসলে প্রথম দুটো ম্যাচে দেখলাম? না, অস্ট্রেলিয়া আমার মনে হয় না যে অস্ট্রেলিয়া যেটা করতে পারতো সেটা দ্বিতীয় ম্যাচেই তারা করতে পারতো। যে এগ্রেসিভনেসটা আমি এক্সপেক্ট করছিলাম অস্ট্রেলিয়ার কাছ থেকে, সেটা কিন্তু সে পায়নি। এটার কারণ এটাও হতে পারে যে ওদের কোনো পার্টনারশিপ হয়নি, একটাই মাত্র পার্টনারশিপ হচ্ছিল এবং ওরা যখন একটু এগ্রেসিভ হওয়ার চেষ্টা করছিল তখন সেই পার্টনারশিপটা ভেঙে গেল এবং তারপরে ওরা দাঁড়াতে পারলো। আমার মনে হয় ওদের ওদের ওয়ে অফ প্লেইং ইজ ভেরি সিম্পল। ওরা কাউন্টার অ্যাটাক করতে চায়, অ্যাগ্রেসিভ খেলতে চায়, এটি ওদের খেলার একমাত্র ইয়ে। সো যেটা আমি আশা করছি যে বা আশঙ্কা করছি যে ওরা হয়তো আরো একটু এগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা কিছুটা রিভার্সশিপ দেখেছি, ওদেরকে রিভার্সশিপ করে দুটো বাউন্ডারি মেরেছে, কপার রাখতে। সো এই ধরনের কিছু কিছু অ্যাটাকিং অপশন ওরা হয়তো নিয়ে আসতে পারবে। ওদের বোলিং নিয়ে হয়তো ওদের খুব বেশি দুশ্চিন্তা নেই, ওদের বলাররা মোটামুটি ভালো বোলিং করছে, বাট ওদের ব্যাটিংটা নিয়ে ওরা নিশ্চয়ই সংক্ষিপ্ত হয়ে আছে। আমার ধারণা ওরা আরো এগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করবে এবং সেটাই বোধহয় একমাত্র পথ। কারণ এই উইকেটে আমার মনে হয় না ওরা যেভাবে খেলছে খেলে খুব বেশি রান করতে পারবে যদি আমাদের বলাররা এই মুহূর্তে যেভাবে বল করছে সেইভাবে করে। সো ওদের অপশন হবে বিগ হিটিং এ যাওয়া, ওদের অপশন হবে একটু রিস্ক নেওয়া, ওদের অপশন হবে মানে আমরা গত ম্যাচে একটাই ছয় দেখেছি এবং সেটা কোনো রকমে বাউন্ডারি রোড টাচ করেছে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। অস্ট্রেলিয়ান টি-20 দল যাদের ছয়ের সংখ্যা মাত্র একটা ম্যাচে বাউন্ডারি মেরেছে মাত্র 12টা। সো আমার মানে ওদের দিক থেকে আরো এগ্রেশনের প্রয়োজন আছে বা যদি ওরা বাংলাদেশের উপরে সত্যিকার অর্থে চাপ সৃষ্টি করতে চায়। নিশ্চয়ই আপনার কাছে আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা শুনতে চাই, তবে ফিরবো কিছুক্ষণ পরে আপনার কাছে আবার। আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক এবং একজন খেলার মানুষ যার লেখা খেলা রঙ্গনে আমরা আসলে অনেক বছর ধরে পড়ে আসছি, একজন ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন। মোস্তফা মামুন, আপনি যুক্ত হবার আগে আমরা আসলে বাংলাদেশের যে সিরিজ চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের তার প্রথম 2 ম্যাচে বাংলাদেশ জয় নিয়ে এরই মধ্যে এগিয়ে রয়েছে এবং এই সিরিজে বাংলাদেশের এক ধরনের জয়ের সুবাতাস এরই মধ্যে আমরা আসলে পেতে শুরু করেছি। আমাদের একটা স্বস্তির জায়গাতে রয়েছে প্রথম 2 ম্যাচ জিতে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যারা যারা আছেন নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনে গেছেন। তো আমরা একটু আপনার কাছ থেকে আপনার পর্যবেক্ষণটার প্রথম অংশটা শুনে নিতে চাই যে আমরা ঠিক প্রথম 2 ম্যাচ জিতে যে অবস্থানে রয়েছে এবং সামনের 3 ম্যাচে যে কোনো একটি জিতলেই আসলে আমাদের সিরিজ জয় নিশ্চিত হচ্ছে এবং অস্ট্রেলিয়াও নিশ্চয়ই ছেড়ে কথা কইবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা যে সমীকরণে আছি, আপনি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া দল যেভাবে দেখেন তাতে আমরা ঠিক কোথায় আছি বলে আপনার কাছে মনে হয়? আপনার নিশ্চয়ই অনেক বিশ্লেষণ রয়েছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের তো এখন 3টা ম্যাচের একটা ম্যাচ জিততেই সিরিজ জিতবে, তো আমার ধারণা এটা জিতে যাবে বাংলাদেশ। 5টা ম্যাচও জিততে পারে আসলে। আমি প্রথম 2 ম্যাচ দেখে যেটা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের পক্ষে সবগুলো ম্যাচ জেতা খুবই সম্ভব।
কেন সম্ভব? প্রথম কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া এই কন্ডিশনে আসলে অস্ট্রেলিয়া একদমই খেলতে পারছে না। মানে আমি কালকে বলছিলাম যে অস্ট্রেলিয়ার যে বলগুলো আউট হচ্ছে সেগুলোর চেয়ে বরং যেগুলো আউট হচ্ছে না সেগুলো দেখতে আরো খারাপ লাগছে, আরো বেশি খারাপ লাগছে। কারণ হচ্ছে ওদের যে স্ট্রাগলটা বোঝা যাচ্ছে, তারা আসলে ঠিক বুঝতেই পারছে না যে এখানে কিভাবে খেলা উচিত। এখন এটা আসলে হয় কি, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড তারা তাদের এই সাবকন্টিনেন্টে আসলে এই প্রবলেমটা হয়। তো এই আগে প্রবলেমটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্পিনের এগেনস্টে তাদের দুর্বলতা, তো সেটা ধরেন ব্যাটসম্যানশিপ দিয়ে তারা কিছুটা কভার আপ করেছে, কিছু তাদেরও কিছু স্পিনিং উইকেট আছে, কিছু স্পিনার আছে। কিন্তু আমাদের বাংলাদেশে যে উইকেটটা তৈরি হয়, আমরা যা তৈরি করি বিদেশিদের জন্য একটা অর্ডার মাফিক উইকেট, সেটা হচ্ছে স্লো এবং লো, এবং হচ্ছে আসলে স্লো, ভেরি স্লো, ভেরি লো। আবার কখনো কখনো সেটা ইয়ে করতো, এরকম উইকেটে না মানে ওদের জন্য খেলা খুব কঠিন, খুব কঠিন। এবং এটা আপনি যদি দেখেন যে এর আগে কিন্তু এখানে অস্ট্রেলিয়া টেস্ট হেরেছে, ইংল্যান্ড হেরেছে, বা এভরিবডি স্ট্রাগল। এবং এখানে যে দলই আসবে আমি ঠিক নিশ্চিত না ইন্ডিয়া শ্রীলঙ্কা আসবে কি হবে এরকম উইকেটে, হয়তো এরকম হবে না। শ্রীলঙ্কা হবে না, ইন্ডিয়ারও আশা করি হবে না, কিন্তু বাকি সবার আসলে এই প্রবলেমটা হবে। তো অস্ট্রেলিয়াটা হচ্ছে এখন যেটা হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস জানি যে অস্ট্রেলিয়ার ফার্স্ট দল এবং সেকেন্ড দলের খুব বেশি পার্থক্য না, এটা একটা সাধারণ ধারণা। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার যে সেকেন্ড নেক্সট স্টেপ, তাদের আসলে মানে বিরাট ঘাটতি, তারা আসলে এরকম অবস্থা। তো এখানে যেটা হয়, যদি এটা অস্ট্রেলিয়া ফার্স্ট টিম হতো তারাও স্ট্রাগল করতো, তাদেরও অনুপস্থিত থাকতো, কিন্তু যেহেতু তারা অভিজ্ঞ এবং ম্যাচিউর, দে কুড অ্যাডজাস্ট। কিন্তু এরা আসলে মস্ত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা, ব্যাটসম্যানদের কথা বলছি, তারা ঠিক বাইরের ওই এক্সপিরিয়েন্সটুকু নাই, এটাকে অ্যাডজাস্ট করে এক্সপিরিয়েন্স মানসিকতা ওইটুকু তাদের নাই। ফলে এরকম হচ্ছে। কিন্তু এই সব কিছু বলার কারণ হচ্ছে বাংলাদেশের ইকোনমিক টেক ক্রেডিট ফ্রম বাংলাদেশ। কারণ হচ্ছে বাংলাদেশের তো এই অস্ট্রেলিয়া যেমন জন্য যেমন কঠিন উইকেট, বাংলাদেশের জন্য কঠিন উইকেট। হ্যাঁ, আমাদের স্লো লো উইকেটে আমরা মিরপুরে খেলি, কিন্তু সাধারণ ক্রিকেট উইকেট তো এরকম হয় না, বাংলাদেশের সব উইকেট এরকম না। আমাদের বাংলাদেশেও তো মানে আমাদের স্বাভাবিক উইকেটই ব্যাটসম্যানরা খেলা থাকে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। হ্যাঁ, কিন্তু এরকম উইকেট তো আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করতে হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের ব্যাটসম্যানরা যারা হোম কন্ডিশনে খেলছে, আমাদের ব্যাটসম্যানরা, আমাদের টিমটা অনেক অভিজ্ঞ, আমাদের ব্যাটসম্যানরা ওদের তুলনায় অনেক অভিজ্ঞ, বাট এভরিবডি স্ট্রাগলিং। এবং ওদের বোলাররা কিন্তু আমাদের এই কন্ডিশনের জন্য উপযুক্ত না। যদি ওরা অনেক জোরে বল করে, ওদের ইয়র্কার হয়ে গেলে বা সেটা অন্য কথা, কিন্তু উইকেটে পড়ে মানে ওদের বোলারদের যে দাঁড়ায় সেটা খেলতে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হচ্ছে। উইকেটে পড়ার পর উইকেটের স্লোনেসের কারণে ওদের পেসটা তখন কমে যায়, সেটা কিন্তু আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারছে না। কারণ হচ্ছে এই উইকেটটা খেলার জন্য খুব কঠিন। তো সেই উইকেটে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই বোলিং সামলে দিচ্ছে, সেটাকে আপনার ক্রেডিট দিতেই হবে না বলা। নাম্বার টু হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, যেটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি, যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সিনিয়র কয়েকজন প্লেয়ার নাই, অস্ট্রেলিয়ার যেমন নাই আমাদেরও নাই। তাহলে আমাদের এরা কেমন করে, এটা একটা দেখার বিষয় ছিল। আমি পুরো জিনিসটার মধ্যে একটা পজিটিভ জিনিস দেখতে চাই সিরিজ জেতার চেয়ে, সেটা হচ্ছে আমাদের ইয়াং প্লেয়াররা যে দেখতে রেসপন্সিবিলিটি, এবং ওই যে পঞ্চ পাণ্ডবের যে বিষয়, যে তারা গেলে কি হবে, তারা ছাড়া হবে না, তারা পারফর্ম করছে, সাকিব করছে, মাহমুদুল্লাহ লিড করছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যে কালকে যখন 5 উইকেট পড়ে গেল, তারপরে যে পুরো জিনিসটা যে ধারণ করা, সেটাকে যে নিয়ে যাওয়া, এই যে ম্যাচুরিটি জায়গাটা আমি দেখলাম, আমি মনে করি যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভার্স কন্ডিশনের দায়িত্ব না, আমাদের জুনিয়র প্লেয়ার যারা সিনিয়র প্লেয়ার থাকলে অনেক সময় ঢুকতে তারা দায়িত্ব নেওয়ার সুযোগটা বা অনেক ক্ষেত্রে আসে না। সিনিয়র প্লেয়ার না থাকা কখনো কোনো জুনিয়রদের একটা সুযোগ, সেই সুযোগটা নিয়েছে, এবং সেটা টার্নিং টু ভেরি গুড ফর বাংলাদেশ ক্রিকেট। এই অভিজ্ঞতা ধরেন যে বিচ্ছিন্নভাবে ওরা ভালো খেলেছে, কিন্তু যে দায়িত্ব নিয়ে দলকে জেতানো, এই জায়গাটা কিন্তু আলাদা। ফলে আমি আশা করি যে সেটা তাদের কাজে লাগবে। নিশ্চয়ই। আপনি শেষে যে প্রসঙ্গটি এবারে তুললেন, সেই প্রসঙ্গ নিয়ে আসলে আমরা একটু ভেবেছিলাম যে আর পরে বিস্তারিত আলোচনা করবো। আপনি একটা শুরুটা করে দিলেন, আমরা এটা নিয়ে একটু বড় করে শুনতে চাই, সবার কাছেই শুনতে চাই। আমরা এই ফাঁকে একটা আমাদের আলোচনায় একটা বিরতি নিয়ে ফেলতে চাই। বিরতির পর ফিরে এসে বাদবাকি আলোচনা, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। ইসমানী নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। কথা বলছি যে বিষয়টি নিয়ে,
জয়ের সুবাতাস। নিশ্চয়ই শব্দ দুটো শুনে বুঝে ফেলেছেন আপনারা যে আমরা আসলে বাংলাদেশ দলের যে সিরিজ চলছে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এবং যে 5 ম্যাচের সিরিজে বাংলাদেশ এরই মধ্যে 2 ম্যাচ জিতে একটা নিশ্চয়তা বা আভাস তৈরি করেছে, ঠিক নিশ্চয়তা নয়, একটি সম্ভাবনার দুয়ার তৈরি করেছে যে সিরিজটি জিতে নেয়ার। আমরা সেই বিষয়টি সামনে রেখে কথা বলছি। আমাদের সঙ্গে 4 জন অতিথি আমাদের সঙ্গে আছেন। সাবেক ক্রিকেটার হান্নান সরকার, আমরা তার কাছে একটু যেতে চাই। যে বিষয়টি কিছুক্ষণ আগে মোস্তফা মামুন তিনি যে অনেকগুলো প্রসঙ্গ বলছিলেন এবং শেষ যে বিষয়টি তিনি আসলে শেষ করলেন যে প্রসঙ্গটি দিয়ে যে পাণ্ডবের কথা আমরা জানি এবং দীর্ঘ আমরা যদি গত কয়েক বছর যদি বাংলাদেশ দলের দিকে তাকাই, তাদের আন্তর্জাতিক ম্যাচগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে কয়েকজন হাতে গোনা 4-5 জন যে সিনিয়র অভিজ্ঞ এবং যারা ভালো পারফর্ম করছেন বিভিন্ন দলের বিপক্ষে নিয়মিত, তাদের উপরেই কিন্তু মূল ভরসা। এবং তখন থেকেই কিন্তু আমরা শুনছিলাম যদি তারা না থাকেন তাহলে এর পরে এসে কারা হাল ধরবেন, আমাদের পাইপলাইনে কি সেই সম্ভাবনাময় প্রতিভাবান খেলোয়াড় কি আছে কিনা, একটা শঙ্কা, একটা প্রশ্ন আমরা কিন্তু এই অনুষ্ঠানেও যথেষ্ট আলোচনা করেছি। কিন্তু সেই প্রশ্ন, সেই সংশয়, সেই শঙ্কা একেবারেই আমাদের তরুণরা কিন্তু উড়িয়ে দিলেন সেই ভয়গুলোকে। তারা কিন্তু নিজেদের যে সম্ভাবনা, প্রতিভার যে স্ফুরণ দেখালেন, তাতে কিন্তু আমরা নিশ্চয়ই আশাবাদী হতে পারি। নিশ্চয়ই আপনি আরো কিছু নিশ্চয়ই দেখেন, যেহেতু আপনি মাঠের অভিজ্ঞতা, আপনার দৃষ্টি আর আমাদের দৃষ্টি নিশ্চয়ই এক হবে না। না, আপনার যেটা হয়েছে পঞ্চপাণ্ডবের যে বিষয়টা, তারা কিন্তু আমাদের ম্যাচ উইনিংয়ের সবসময় হিরো ছিল। এই 2টা ম্যাচে আমরা দেখলাম নাসুম এবং আফিফ, 2 আপকামিং ইয়াংস্টাররা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং পারফর্ম আমরা দেখছি যে আসলে ইয়াং প্লেয়াররা পারফর্ম করছে। নাইম ভালো ব্যাটিং করছে। তো জিনিসটা হলো কি, আপনার এর আগে ওই 4 জন ব্যাটসম্যান, স্পেশালি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, এই 4 জনের পাশে সৌম্য, লিটন বা মিথুন, এরা যারাই ছিল, মোসাদ্দেক, এরা কিন্তু আজকে 6-7 বছর ন্যাশনাল টিমে খেলেছে। তারাও কিন্তু একসময় ইয়াং ছিল, তারাও কিন্তু শুরুটা করেছিল এরকম। আমার ভয়টা কোথায়, তারা যখন শুরু করেছিল, সৌম্যর শুরুটা আমাদের সবার মনে আছে, ইন্ডিয়ার সঙ্গে 100 করেছিল। তারপরে সৌম্যকে নিয়ে কিন্তু আমরা অনেক মাতামাতি করেছি, মনে করেছি হ্যাঁ ওপেনিংয়ে মনে হয় একটা ফিক্সড পজিশন পেয়ে গেছি তামিমের সঙ্গে। তারপরে দেখেন আজকে এত 6-7 বছর পরে এসে সৌম্যকে আমরা একটা ফর্মেটে দেখছি, বাকি 2টা ফর্মেটে কিন্তু টিমে নেই। এই ফর্মেটটাও কিন্তু জিম্বাবুয়ে খেলার পরে এখানে আসার পর 2টা ম্যাচে ফেল করেছে, আবার কিন্তু কথা শুরু হয়েছে। সো আমার ভয়টা এখানে, আফিফ 2টা ম্যাচ ভালো খেলেছে, তার আগে তার কেরিয়ার শুরুর পরে কিন্তু আমরা দেখেছি জিম্বাবুয়ের সঙ্গে একটা 50 করে মিরপুরে মাঠে ম্যাচ জিতিয়েছিল। শামিম 2টা ম্যাচে জিম্বাবুয়েতে ভালো ব্যাটিং করেছে। তো আমরা খুব তাড়াহুড়া করছি মনে হয় সব কিছু বিষয়গুলো নিয়ে। যেমন আপনি নিজেই একটু আগে উল্লেখ করলেন যে এই ইয়াংস্টাররা যেভাবে 2টা ম্যাচ খেললো বা তারা রিসেন্টলি জিম্বাবুয়ের সঙ্গে খেলে এসেছে, তাদেরকে নিয়ে আমাদের সেই জায়গাটা হয়তো ফিল আপ হয়ে গেছে। আমি বলবো যে ইটস টু আর্লি টু সে দ্যাট, বিকজ আমার মনে হয় যে তাদেরকে আরও খেলতে হবে, আরও নিজেদের পরীক্ষা দিয়ে তারপর আসতে হবে। বিকজ আপনি দেখেন শামিম ভালো করেছে জিম্বাবুয়ের কন্ডিশনে, যেই কন্ডিশনে পেস বোলার ছিল মুজারাবানি 135 থেকে 40-40-এর কাছাকাছি বল করতে পারে, বাকি বলারদের পেসটা দেখেন 120 থেকে 25। সো ওই পেসটা হ্যান্ডেল করাটা শামিমের জন্য খুব ইজি ছিল। তারপরে আর কোনো বলার কিন্তু সেখানে দেখার মতো ছিল, তাদের স্পিন কোয়ালিটিও কিন্তু সেই মানের ছিল না। সেই কন্ডিশনে যদি ওরকম কোয়ালিটি বলার, মুজারাবানির মতো কোয়ালিটি আর একটু বলার থাকতো, হয়তো বা টাফ টাইম দিত। এখানে আসার পর আমরা খেলছি আমাদের উইকেটে, যে উইকেটটা আমরা সবসময় খেলতে পছন্দ করি, মিরপুরের উইকেট, এবং এই উইকেটটার ক্যারেক্টারটা কিন্তু আমাদের মতো করে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি। সো এই জায়গাটায় আমরা কিন্তু সেখানে ইয়াংস্টাররা ভালো করছে। আমি তাদের ট্যালেন্ট, তাদের কোয়ালিটি সম্পর্কে আসলে নেগেটিভ বলছি না, বাট আমার কাছে মনে হচ্ছে তাদেরকে আরও পরীক্ষা দিতে হবে। তাদের ওই কন্ডিশনে যে নিউজিল্যান্ড কন্ডিশনে যে তাদের ভালো করতে হবে, ইংল্যান্ড কন্ডিশনে ভালো করতে হবে। মানে দ্বিপাক্ষিক সিরিজে একটা জিনিস হয় কি, যখন হোম সিরিজ হয়, হোম তাদের অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে, আমরা যেটা করছি। এটাই নিউজিল্যান্ডে গেলে কিন্তু তাদের অ্যাডভান্টেজটা নেবে। আপনি যদি দেখেন ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা চলছে, আপনি বিরাট পূজারার মতো টেস্ট প্লেয়ার যেভাবে আউট হলো, বিরাট ফার্স্ট বল যে ফেস করে কট ব্যান হয়ে গেল অ্যান্ডারসনের বলে, ইংল্যান্ড উইকেটটাই তৈরি করেছে সেভাবে, তারা 183-84 রানে অল আউট হয়ে গেছে। দ্যাট মিনস উইকেটটা কিন্তু সেভাবে ইংল্যান্ডের কন্ডিশনের মতো করে তৈরি করেছে, যেটা ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে। ঠিক একইভাবে আমরাও এখানে তাই করছি, আমাদের ফেভারটা নিয়ে কিন্তু আমরা উইকেট তৈরি করেছি, আমরা সেটা ভালো করছি। সো এই কন্ডিশনে তারা সাকসেস পেলে আমরা বলবো না, বা এই একটু জিম্বাবুয়ের মতো একটু দুর্বল প্রতিপক্ষের সঙ্গে সাকসেস পেলে আমরা বলতে পারি না যে তারা আমাদের সেই জায়গাটা ফিল আপ করে ফেলেছে। আর তারা যখন কন্টিনিউ ভালো খেলবে একটা বছর, তারা যখন ওই অ্যাওয়ে কন্ডিশনগুলোতেও কন্টিনিউ ভালো খেলবে, তখন আমরা বলতে পারি এই 4 জন বা 5 জনের রিপ্লেসমেন্ট তৈরি হয়েছে। সো এই জিনিসটা আমি এখনই বলতে চাই না, কারণ এই বলাটা আমি ভয় পাই এটাই যে আমরা সৌম্য, মোসাদ্দেক বা মিথুন বা ওই ধরনের তাদের কয়েকটা ইনিংস বা শুরুটা দেখেই যেন তাদেরকে নিয়ে জাজমেন্টটা না করি, তাহলে তাদেরকে নিয়েও আমরা একসময় নেগেটিভ জায়গায় চলে যেতে পারি। তারা খেলছে, আমার মনে তাদেরকে ওই কন্ডিশনে যখন কন্টিনিউ ভালো খেলবে তখন আমরা বলবো, যেটা তামিম সাকিবরা করেছে, তারা কিন্তু শুরুতে ওই কন্ডিশনেও কিন্তু অ্যাডজাস্ট করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রতিটা কন্ডিশনে নিজেদেরকে অ্যাডজাস্ট করেছে এবং ভালো খেলেছে। তারপরে আমরা তারা কিন্তু সেই পঞ্চপাণ্ডবের নামটা তাদের সঙ্গে জড়িয়েছে। সো আমাদের ইয়াং প্রমিসিং প্লেয়াররা, আমার মনে হয় যে সেই জায়গাটা যাওয়ার জন্য আরও সময় দিতে হবে। তারা ওই কন্ডিশনে যখন ভালো খেলবে তখন আমি
বলবো যে তারা ভালো করেছে। আমরা আবার কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে এই কন্ডিশনেই খেলছি। আমার চ্যালেঞ্জটা থাকবে যখন আমি ওয়ার্ল্ড কাপে যাবো, ইউএইতে যখন যাবো, আরব আমিরাতে, তখন আমরা ওই কন্ডিশনে কেমন খেলে। সেখানে কিন্তু আপনি জানেন যে ব্যাটিং উইকেট থাকবে, সেখানে আমাদের বলাররা কেমন করে, নাসুম কেমন করে, শেখ মাহাদি কেমন করে বোলিং উইকেটে, সেখানে তাদের চ্যালেঞ্জটা থাকবে। তখন বলবো যে হ্যাঁ আমাদের স্পিনাররা ভালো করেছে বা তারা সেই জায়গায় ভালো করতে পারে। সো আমার মনে হয় যে এই ফিউচার যে ক্রিকেটারের যে ঘাটতি পূরণের যে বিষয়টা আমরা আলোচনা করি সবসময়, সেটা এখনই আমি কোনো কমেন্টস করতে চাই না। আমার মনে হয় যে একটু সময় নিয়ে আর একটু দেখে তারপরে জাজমেন্টটা করা উচিত। এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে এখনই যেমন মন্তব্য বা পূর্বাভাস দেওয়াটা যেমন কঠিন, এবং নিশ্চয়ই তারা নিজেদেরকে মানিয়ে নেওয়া, নিজেদেরকে সমৃদ্ধ করা, নিজেদেরকে আরো উঁচু অবস্থানে উঠিয়ে নেওয়া, এই চেষ্টাটা ব্যক্তিগত পর্যায়ে নিশ্চয়ই তারা করবেন। আমরা এটি নিশ্চয়ই সেই আমরা আশাটি রাখতে চাই। কিন্তু অন্য তরফ থেকে কি কিছু করবার রয়েছে, বিশেষ করে বোর্ডের বা অন্য কোনো এখানে যারা তাদেরকে নার্সিং করার দায়িত্বে আছেন, তাদেরকে নিয়ে কি কিছু করার রয়েছে কিনা, বা আরো কিছু যদি আপনার চোখে পড়ে? 100% রয়েছে। এবং আপনি দেখবেন আমরা কিন্তু লাস্ট আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছি, যেটা সাউথ আফ্রিকা হলো 2020-এ। আমি সিলেক্টর ছিলাম সেখানে, আমরা 4 জন সিলেক্টর, আমি একজন। এবং আমি কিন্তু এই টিমটার সঙ্গে ইংল্যান্ডে ট্যুর করেছিলাম, আমরা ট্রাই নেশন খেলেছি যেখানে ইন্ডিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশ খেলেছে। তারপরে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডে গেছি, 5টা ওয়ানডে খেলেছি। তো এই যে প্রিপারেশনটা, সেটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। দ্যাট মিনস আমরা যখন একটা গোল সেট করি, সেই গোলের সাকসেস পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ পার হয়ে যায়। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছিলেন যে আমাদের এই টিমকে নিয়ে অনেক দূর পরিকল্পনা রয়েছে। আমরা এই টিমকে ইংল্যান্ডে পাঠাবো, 3 মাসের একটা ক্যাম্পের মতো করবো, যেখানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং কোচ বা বোলিং কোচ থাকবে কিছু সময়ের জন্য। তারপরে সেখানে আমরা কিছু ম্যাচ খেলবো। সো এই যে প্রিপারেশনগুলো, এই প্রসেসটাই আসলে দরকার। এই আনফর্চুনেটলি কোভিডের কারণে আমাদের সেই প্রসেসগুলো আমরা ফলপ্রসূ করতে পারিনি। বাট এই যে প্রোগ্রামটা চালু করার যে একটা প্ল্যান করা হয়েছিল, এবং 19-এর এই প্লেয়াররা কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার এইচপি স্কোয়াডে রয়েছে। বাট তাদের এই এইচপি স্কোয়াডের ক্যাম্পগুলো কিন্তু ঢাকায় হচ্ছে, বা আমাদের বাংলাদেশে হচ্ছে, সিলেটে হচ্ছে, ঢাকায় হচ্ছে। এইসব কন্ডিশনে কিন্তু তারা ইমপ্রুভ করার চেষ্টা করছে। বাট ওই যে প্ল্যানটা ছিল যেটা ইংল্যান্ডে যে ওই কন্ডিশনে করার, এই প্রসেসগুলো যদি আমরা করতে পারি এবং এটা যদি ফলপ্রসূ করতে পারি, তাহলেই কিন্তু আমি যেটা বলছিলাম যে ওই কন্ডিশনে ভালো খেলবে। এবং এই প্রসেসটা আনফর্চুনেটলি কোভিডের কারণে হয়নি। বাট তাদের যত্ন নেওয়াটা খুব জরুরি। আমাদের ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখেছি যে 19 খেলে আসার পরে তাদেরকে এইচপিতে নেওয়া হয়, এইচপির পরে তারা এইসব কন্ডিশনে, আমাদের সিমিলার কন্ডিশনে ট্রেনিং বা খেলার মাধ্যমে কিন্তু এর পরের স্টেজটা যে আর সার্ভাইভ করতে পারে না। সো ওই যে সার্ভাইভ করার জন্য যে ওই কন্ডিশনগুলোর সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাই প্রপারভাবে সাজানো খুব জরুরি। এবং আমি শিওর যে ক্রিকেট বোর্ড যেভাবে মানে প্ল্যানিং করেছে, আনফর্চুনেটলি হয়নি, যেটা বললাম যে আমি নিজেও তার একটা পার্ট ছিলাম। আনফর্চুনেটলি প্রোগ্রামগুলো সাকসেস না হওয়াতে হয়তো বা তারা একটু ব্যাকফুটে রয়েছে। বাট এই 19-এর যদি ওই প্রোগ্রামটা আবার কোভিডের পরিস্থিতি ভালো হলে হয়তো বা তারা আমাদের ক্রিকেট বোর্ড হয়তো চিন্তা করবে। সেখানে আমার মনে হয় যে সেই সমস্যাগুলো বা সেই প্ল্যানিংগুলো ফিউচার ক্রিকেটারে মানে যে ঘাটতিগুলো, সেগুলো ফিল আপ করতে কাজে লাগবে। জি, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আপনি আসলে যে বিষয়টি বলছিলেন যে আসলে পরিচর্যার যে জায়গাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে তাদের ব্যক্তিগত চেষ্টা, প্রচেষ্টা, উদ্যোগ, এক ধরনের অনুশীলনে থাকা, নিরন্তর চেষ্টা, এগুলো যেমন থাকবে, আবার পরিচর্যার বিষয়টিও আসলে নানামুখী রয়েছে। তো যাদের হাতে আসলে এই গুরু দায়িত্ব, তাদেরই একজন আমাদের নাজমুল আবেদিন ফাহিম, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা একটু তার পর্যবেক্ষণটিও শুনে নিতে চাই। নাজমুল আবেদিন ফাহিম, আপনি কি এই প্রসঙ্গে কিছু যোগ করবেন? যে বিষয়টি আমরা আসলে আলোচনা করছি, যে আমাদের পাইপলাইনে যে নতুন ক্রিকেটার রয়েছেন এবং আমাদের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন তরুণদের যে এক ধরনের যে আমরা উদ্যম দেখতে পাচ্ছি, পারফরমেন্সের যে একটি স্ফুরণ দেখতে পাচ্ছি, সেই বিষয়টি নিয়ে কি আপনি হান্নান সরকার যেরকম এখনই মন্তব্য করার পক্ষে না, আপনার চোখে নিশ্চয়ই অন্য আরো অনেক বিষয় ধরা পড়ে, সেগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন? আমার মনে হয় আমিও হান্নানের সাথে একমত, ইন সেন্স যে হ্যাঁ, ওরা খেলা শুরু করেছে এবং কিছু ভালো পারফরমেন্স আমরা ওদের কাছ থেকে পেয়েছি। কিন্তু ক্রিকেট ক্যারিয়ারে ওদের আরো অনেক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং ওরা সাকসেসফুল। এই জন্য হয়তো আমরা ওদের প্রেজ করছি। মানে ওদের আরো অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেইগুলি ওরা কিভাবে হ্যান্ডেল করে। এই যে সাকসেসটা, এই যে দুটো ম্যাচের সাকসেসটা, এটা কিভাবে হ্যান্ডেল করে। সো এমন অনেক জিনিস আসবে সামনে, এবং সময় বলে দেবে, সময় এবং নতুন নতুন চ্যালেঞ্জগুলি ওরা কিভাবে মোকাবেলা করে সেটাই বলে দেবে যে ওদের ভবিষ্যৎটা কি। আমরা যদি এর আগের বাঞ্চ অফ প্লেয়ারদের দিকে তাকাই, সাকিব, তামিম, মুশফিক, যারা আমাদের ক্রিকেটটাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে এসছে, তারাও কিন্তু ওভারনাইট কিন্তু ওই জায়গাটা চলে আসেনি। কিন্তু ইনিশিয়ালি কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু খুব যে সলিড ছিল তা না। কিন্তু কেউ কখনো করেছে, কেউ করেনি। এই করতে করতে একটা সময় এসে তারপর ওরা কিন্তু সত্যিকার অর্থে হাল ধরেছে, এবং তারপর থেকে আমরা একটা স্টেবল দল হিসেবে এগিয়ে গিয়েছি, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এদের ক্ষেত্রেও কিন্তু এদেরকে সময় দিতে হবে, এবং এদের উচিত হবে ওদের সুযোগটাকে ভালোভাবে কাজে লাগানো এবং সেভাবে এগিয়ে যাওয়া। আর যে প্রসঙ্গে হান্নানের পরে কথা বলছিল, আমার মানে যে
যেটা একটু বললাম যে এদের যে চ্যালেঞ্জগুলো হবে আন্ডার 19 লেভেলে, ইউথ লেভেলে বা ডেভেলপমেন্ট লেভেলে যে ধরনের চ্যালেঞ্জ থাকে একজন ক্রিকেটার, ইন্টারন্যাশনাল লেভেলের চ্যালেঞ্জগুলো কিন্তু একেবারে অন্যরকম। সো ওই ফ্লেভারটা নিয়ে আসা দরকার ওদের প্রস্তুতির প্রক্রিয়ার মধ্যে, সেই ফ্লেভারটা নিয়ে আসা খুব জরুরি। সেই ফ্লেভারের মধ্যে কিন্তু শুধু ভালো ব্যাটিং আর বোলিং করাই না, তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাজ আ হোল, তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, এই সবকিছু জরুরি। কারণ ক্রিকেটের হাইয়েস্ট লেভেলের খেলা মানে দারুণ ধরনের মানসিক শক্তির প্রয়োজন হয়, নেতৃত্ব গুণের প্রয়োজন হয়। এই সবগুলো জিনিস কিন্তু সহজে আসার বিষয় নয় এবং অল্প সময় আসে না। তো এগুলির জন্য একটা লম্বা সময়ের প্রস্তুতি দরকার। এবং যতগুলো চ্যালেঞ্জ আছে, সেটা টেকনিক্যাল হোক, ট্যাকটিক্যাল হোক, সেটা শারীরিক হোক, মানসিক হোক, এগুলির চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করা এবং সেইগুলো মিট করাটা খুব জরুরি যদি আমরা এই লেভেলে রেখে যাই। কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে আমাদের এইসব প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা হয়তো স্পেশালাইজ 2-3 জনের কে দেখতে পারি। আমরা হয়তো আমাদের এই দলে 2 বা 3 ওপেনিং ব্যাটসম্যান থাকবে, নট নেসেসারিলি এই বয়সের বা এরাই সেরা, এদের বাইরেও হয়তো একজন থাকতে পারে যে হয়তো কোনো কারণে এখানে আসতে পারে, তার কিন্তু আর সুযোগই থাকছে না। আমাদের সমস্যা হচ্ছে এটা, তার হয়তো সুযোগই থাকছে না আমার। সো যেটা হবে যে যারা সুযোগ পেয়েছে, সুযোগ পাওয়ার কারণে তারা বেস্ট না হলেও তারা অন্যদের তুলনায় এগিয়ে যাবে। আর যে যার মধ্যে সম্ভাবনা ছিল, সে হয়তো সম্ভাবনা থাকার পরও সুযোগ না পাওয়ার কারণে আর এটার ভেতরে আসতে পারবে না। সো এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমাদের সুযোগের অভাব অত্যন্ত বেশি। হয়তো এই 2-3 একজন হয়তো উইকেট কিপার থাকবে, 3-4 পেস বোলার থাকবে, এর বাইরে আর কেউ নেই। যেহেতু আমাদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্রাকচারটা নেই, ওই রিজিনাল ডেভেলপমেন্টের সুযোগটা নেই, শুধু ওই 2-3 কে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সো এইটা বোধহয় একটা লিমিটিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এটা অবশ্য অন্য আলাপ। তবে আমি বলবো যে হ্যাঁ, হান্নান যেটা বলেছে, ক্রিকেট না, আপনি অন্য আলাপ যে বিষয়টি বলছিলেন, আমরা ঠিক ওই প্রসঙ্গে একটু আমাদের আলোচনার পরের অংশে যেতে চাই। কিছুক্ষণ আগেই হান্নান সরকার বলছিলেন যে অস্ট্রেলিয়া দলটি আসলে যে দলটি হোক, তাদের সিনিয়র খেলোয়াড়রা না থাকলেও অন্য খেলোয়াড়রাও যে প্রক্রিয়ায় এবং যে সময় নিয়ে যে কঠোর পরীক্ষা দিয়ে তারা আসলে জাতীয় পর্যায়ে একটা দলে নিজেদের ঠাঁই করে নেন, বাংলাদেশে আসলে সেই জায়গাতে আমরা অনেক বছর ধরে একটা শূন্যতা দেখি, একটা অভাব দেখি। তো এই জায়গাটা আপনিও মেনশন করলেন, আপনার কাছে এই বিষয়টা একটু আমরা শুনবো। গত কয়েক বছরে নিশ্চয়ই কিছু পরিবর্তন, উদ্যোগের কথা আমরা আসলে শুনছি, কিন্তু এখন আমরা যেখানে দাঁড়িয়েছি কি অবস্থা সেটা আপনার কাছে শুনতে চাই। আমাদের সঙ্গে আরো অতিথি আছেন, তাদের কাছেও যাব। একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে সেই আলোচনাটি অব্যাহত রাখছি, সঙ্গে থাকবেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। আমরা কথা বলছি যে বিষয়টি সামনে রেখে জয়ের সুবাতাস। আমাদের সঙ্গে কয়েকজন অতিথি। এবার একটু এম কাসার আপনার কাছে যাব। যে বিষয়টি আসলে আমরা ঠিক বিরতিতে যাবার আগে ছিলাম, যে আমরা আমাদের নতুন ক্রিকেটারদের নিয়ে কথা বলছিলাম, তাদের সম্ভাবনা এবং তাদেরকে আরও পরিণত হয়ে ওঠার জন্য যে সুযোগ তৈরি করা বা তাদের আরও বেশি বেশি করে পরীক্ষা এবং নিজেদেরকে সমৃদ্ধ করার যে উদ্যোগের নানা প্রেক্ষাপট আসলে ভাসছিল আমাদের চোখের সামনে। আমরা যে সিনিয়রদের নিয়ে আসলে এক ধরনের ভরসা করি, পঞ্চ পাণ্ডব একটা শব্দই আসলে তৈরি হয়ে গেছে। তো সেই ক্রিকেটাররাও তো আসলে তাদের প্রথম দিককার পথ তো আসলে অতটা মসৃণ ছিল এমনটি বলা যাবে না। সেই ছবি তো নিশ্চয়ই এখনো অনেকেরই মনে আছে, যে আমাদের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা যে কাঁদছেন, তাদের অশ্রুসিক্ত সেই ছবি, যেটি ম্যাচ অল্পের জন্য সম্ভবত পাকিস্তানের বিপক্ষে বোধহয় ম্যাচটা ছিল, পাকিস্তান বা ভারতের বিপক্ষে, ওই ম্যাচ শেষে যে তাদের যে অশ্রু, সেই ছবি কিন্তু বেশি দিনের আগের পুরনো নয়। তো এরকম পরিস্থিতি পার হয়েই কিন্তু তারা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করেছেন, অভিজ্ঞতা ঋদ্ধ করেছেন এবং শেষ পর্যন্ত তারা কিন্তু একটা ভরসার নাম হয়ে উঠেছেন। আমাদের এই ক্রিকেটারদের নিশ্চয়ই এরকম পরীক্ষা দিয়েই নিজেদেরকে সেই মানে উত্তীর্ণ করতে হবে। আপনার চোখে কি ধরা পড়ে? না, দেখুন, কোনো সাফল্যের পথই কিন্তু মসৃণ না, আপনাকে কিন্তু কঠিন পরিশ্রম করেই আসতে হবে। আজকে সাকিব, যে পঞ্চপাণ্ডবের কথা আপনারা যারা বলছেন, যে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি এখন খেলছেন না, তারা যে তামিম ইকবাল, তারা কিন্তু কষ্ট করেই এই পর্যায়ে এসেছেন। তারা কিন্তু রাতারাতি যে নায়ক হয়ে গিয়েছেন বা রাতারাতি যে তারা কিন্তু আপনার একটা দুটো ম্যাচ খেলে যে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন তা কিন্তু না। লম্বা সময় ধরে কিন্তু তারা এসেছেন এবং তারাও কিন্তু অনেক ব্যর্থতার মধ্যে দিয়ে এসেছেন। হ্যাঁ, তারা যে জায়গায় সফল হয়েছেন সেটি হলো যে তারা কখনো হেরেছেন কিন্তু মানসিকভাবে হারেননি। আর ক্রিকেট কিন্তু নরজ সবসময় একটা আপনাকে যে জিনিস বলবে যে আপনি কিন্তু প্রত্যেক দিন জিতবেন না,
আপনি কিন্তু এই যে দুটো ম্যাচ আপনি জিতেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এমনও হতে পারে যে পরের দুটো ম্যাচ বাংলাদেশ জিততে পারে এবং শেষ ম্যাচে আবার বাংলাদেশ হারতে পারে এবং শেষ ম্যাচে কিন্তু আবার বাংলাদেশ জিতে সিরিজ জিততে পারে। তো এই পরিণতি বোধটাও কিন্তু বা এই পরিমিতি বোধটাও কিন্তু আমাদের দর্শকদের মধ্যে এবং আমাদের সবার মধ্যে কিন্তু এই জিনিসটা আসা উচিত। ভাবার কোনো কারণ নেই যে অস্ট্রেলিয়া আপনার 5-0 হেরে যাবে, আবার সেই চিন্তাটাও না করেও আপনি পারবেন না। আমরা সেই স্বপ্নটা দেখতেই পারি, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়ানোর একটা টেন্ডেন্সি বা চিন্তা ভাবনা করবেই আর কি। সো সব কিছুই আমাদেরকে কিন্তু ওরকমভাবে নিতে হবে। আর যেটি আপনি বললেন যে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যেটি আমরা বলছিলাম যে রাতারাতি কিন্তু তারা সাফল্যটা পাননি, তারাও কিন্তু অনেক কষ্ট করেছেন এবং তারা সেই আমরা যে জিততে পারি বা বাংলাদেশ দল যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে জিততে পারে বা বড় দলকে হারাতে পারে, সেই বিষয়টা কিন্তু তারা তৈরি করে দিয়েছেন এবং সেই আত্মবিশ্বাসটা তারা তৈরি করে দিয়েছেন। আর এখনকার ক্রিকেটারদের মধ্যে যে জিনিসটা হলো, বা আমরা সবসময় একটা জিনিস সবসময় ভুলে যাই, সেটি হলো যে আমরা কিন্তু রাতারাতি যে কাউকে কিন্তু নায়ক বানিয়ে দিই। ওয়ান ইনিংস ওয়ান্ডার কিন্তু আমরা অনেক দেখেছি। বেশি দূর যাব না, একটা উদাহরণ দেই, সোহাগ গাজী। তার শুরুটা হয়েছিল কিন্তু দুর্দান্তভাবে, দুর্দান্ত রেকর্ড দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আজকে সোহাগ গাজী কোথায়? সো আমার মনে হয় যে কোনো একটা ইনিংস দিয়ে বা কোনো একটা সিরিজ দিয়ে বা কোনো মাত্র একটা ম্যাচ দিয়ে কোনো ক্রিকেটারকে আপনি রাতারাতি তারকা বানিয়ে দেওয়ার কোনো কিছু নেই। তাকে কিন্তু আমি হান্নান সরকারের সাথে পুরোপুরি একমত, তাকে কিন্তু প্রমাণ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো ক্রিকেটার যতদিন না পর্যন্ত, মানে অন্তত 2 বছর পর্যন্ত বা 2 মৌসুম পর্যন্ত যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে ইয়েস হি ইজ হেয়ার টু প্লে এবং নিজেকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসাবে পরিণত করতে পারেন, তারপর আপনি তাকে বলবেন যে ইয়েস আপনি নায়ক হওয়ার পক্ষে রয়েছেন। সো আমার মনে হয় যে এখানে রাতারাতি এই যে আমরা আফিফ অথবা ধরেন আপনার আফিফের প্রসঙ্গে যাচ্ছি না, আমি এর আগে জিম্বাবুয়ের প্রসঙ্গে যাচ্ছি, সেখানে শামীম হোসেনকে আমরা কিন্তু রাতারাতি নায়ক বানিয়ে দিয়েছে। তিনি ভালো খেলেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে তাকে এখনই আপনি যদি মনে করেন যে তিনি বিরাট কোহলি হয়ে গেছেন বা তিনি যুবরাজ হয়ে গেছেন বা তিনি আমাদের ম্যাচ উইনারদের একজন এই মুহূর্তে হয়ে গিয়েছেন, সেই ম্যাচে তিনি জিতেছেন কোনো সন্দেহ নেই, কিন্তু তার সামনে কিন্তু আরও লম্বা সময় রয়েছে নিজেকে প্রমাণ করার এবং প্রতিষ্ঠিত করার। তো সেই সুযোগটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে রাতারাতি একটা দুটো ম্যাচ কোনো ক্রিকেটার জিতিয়ে দিলে তাকে সাথে সাথে আপনার একদম পুরো হিরো বানিয়ে দেওয়ার কিছু নেই। আবার কোনো ক্রিকেটার যদি কিছুদিন ধরে কয়েকটা ম্যাচে যদি ভালো পারফর্ম না করেন, তাহলে তাকে কিন্তু রাতারাতি আবার খলনায়কও বানিয়ে দেওয়ার কিছু নেই। সো ক্রিকেট কিন্তু আপনাকে কখনো আপনি জিতবেন, কখনো আপনি হারবেন। এই অস্ট্রেলিয়া দল আপনি আজকে হয়তো তারা এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে, কিন্তু আপনি যখন অস্ট্রেলিয়া যাবেন তখন কিন্তু সিনারিওটা একটু চেঞ্জ হতে পারে, বা আপনি দেখবেন যে এই সিনারিওটা উল্টো সিনারি হয়ে গেছে, সেটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং সেই মেনে নেওয়ার কাজটা সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন বলে, সেই কষ্টটা করেছিলেন বলে আজকে কিন্তু আপনি তাদেরকে বলতে পারছেন যে ম্যাচ উইনার পঞ্চপাণ্ডব। সেখান থেকেও কিন্তু ইয়াং ক্রিকেটারদের একটা শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। খুব চমৎকার করে আপনি আসলে পুরো ব্যাপারটা এক ধরনের সামারি আমাদেরকে শুনিয়ে দিলেন। আপনার কাছেও যাবো আরেকবার, আমাদের সঙ্গে মোস্তফা মামুন আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। মোস্তফা মামুন, আপনার মনে আছে কিনা যে 4-5 বছর আগে আপনি এটিএন নিউজেরই কোনো একটি আলোচনায় আপনি আসলে বলছিলেন, যখন আসলে বাংলাদেশ এরকম বড় বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়কে একেবারে অভ্যাসে পরিণত এখনো করেনি হয়তো, কিন্তু আমরা নিয়মিত জয় দেখি আসলে, তো আমরা তখন এরকম বড় বড় দলগুলোর বিপক্ষে একটু একটু করে জয় দেখি এবং আমাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের খবরগুলো গণমাধ্যমের একটি বড় শিরোনামের জায়গা জুড়ে থাকে। তখন আপনি একটি মন্তব্য করেছিলেন যে আমাদের ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে তো খুব বেশি দেশ খেলে না, অল্প কয়েকটি দেশই খেলে, এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে আমাদের এই ক্রিকেটের মূল আকর্ষণ, মূল প্রতিদ্বন্দ্বিতা হয়তো এই সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশেই আসলে থেকে যাবে। এবং একসময় যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ম্যাচ বলতে যে দারুণ উত্তেজনা, বৈশ্বিক একটা রূপ পেত, এরকম একটা ব্যাপার আসলে শেষ পর্যন্ত এই দুই প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়তো চলে আসতে পারে। তখনও আসলে বাংলাদেশ এরকম শক্তিশালী দলগুলোকে অহরহই হারিয়ে দিচ্ছে, নিয়মিত একটা ধারাবাহিকতা রাখছে পারফরমেন্সে, এরকম ব্যাপারটি হয়নি, আপনি সেই পরিস্থিতিতে বলেছিলেন। কিন্তু এখন আমরা আসলে দেখছি যে বাংলাদেশ নিয়মিতই বিভিন্ন দলকে হারাচ্ছে, হেসে খেলে হারাচ্ছে, এবং আমরা এই আলোচনাও করছি যে আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে 5 ম্যাচের সিরিজে বাংলাদেশ 5টি ম্যাচই আসলে জিতে হোয়াইট ওয়াশ করবে কিনা, আমরা এই আলোচনাটিও করছি, মানে বাস্তবতা আসলে সেখানে এসে পৌঁছেছে। এখানে আপনি মানে মাঝখানে হয়তো কয়েকটি বছর পার হয়ে গেছে, আপনি কি পুরো ব্যাপারটাকে কোনোভাবে সেতুবন্ধে পৌঁছানোর চেষ্টা করবেন? ধন্যবাদ। আপনার যে 4-5 বছর আগের কথা মনে আছে, তো প্রথম হচ্ছে যে 4-5 বছর আগে না, আমি এটা আসলে আমি অনেকদিন ধরে আমি বলি এবং আমি বিশ্বাস করি, এটা আসলে শুধু রেজাল্টের ভিত্তিতে আমি বলি না, আমি বলি যে ক্রিকেটের যে সামগ্রিক তার যে ভূগোল, তার যে বিস্তৃতি, তার যে অবস্থা, সেই প্রেক্ষিত থেকে আমি বলি যে আসলে ক্রিকেটের ভবিষ্যৎ ভারত এবং বাংলাদেশের কাছে। এবং সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এখনো আমি বলি
যে বাংলাদেশ ভারত এখনো ম্যাচ হলে যে উত্তেজনা তৈরি হয়, দুই দেশের টেলিভিশন ইত্যাদি ইত্যাদি মানুষের ইনভলভমেন্ট, সেটা মিলিয়ে কিন্তু এটা প্রতিদ্বন্দ্বের তীব্রতার দিক থেকে, ক্রিকেটের মানের দিক দিয়ে যেমনই হোক, প্রতিদ্বন্দ্বের তীব্রতা আসলে এখন আমি মনে করি যে ইন্ডিয়া পাকিস্তান যদি নিয়মিত খেলে না, ইটস নাম্বার ওয়ান, এটা মানতেই হবে। কারণ বিকজ আপনার জিনিসটা কি, অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেটটা আসলে ওয়াইডলি ফলোড না, এটা আসলে আমরা হয়তো অনেক এখান থেকে বুঝতে পারি না। এরকম হওয়ার কারণে অস্ট্রেলিয়া কিন্তু খেলাটা দেখাচ্ছে না, এটা আমাদের বুঝতে হবে। অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা 4 বা 5 নম্বর খেলা। হ্যাঁ, নিউজিল্যান্ডে এটা 3 নম্বর খেলা, কিন্তু রাগবি অনেক বেশি পপুলার। অস্ট্রেলিয়া সব খেলা খেলে, ইংল্যান্ডে হচ্ছে ফুটবল আর রাগবি চলেছে। ফলে এই সব কিছু মিলিয়ে এই বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং যেটা হবে, ইন্ডিয়াও কিন্তু নাও দেয়ার নট দ্যাট মাচ ইনক্লাইন টু ক্রিকেট লাইক আস। তারা কিন্তু অলিম্পিক গেম গুলোতে অনেক গুরুত্ব দিচ্ছে, এবং এবার অলিম্পিকে কিন্তু ইন্ডিয়ার অনেক অংশগ্রহণ আমরা দেখতে পাই। ফলে যেটা হয়েছে, প্যারাডাইম শিফট হচ্ছে অনেকগুলো দেশে, কিন্তু সেখানে আমরা কিন্তু ওয়ান স্পোর্টস নেশন হয়ে গেছি। আমরা তাদের সব খেলা ত্যাগ করে ক্রিকেটেই পুরোপুরি আমরা কনসেন্ট্রেট করেছি, হুইচ ইজ আই ডোন্ট বিলিভ ইটস গুড, সেটা অন্য আলোচনা। কিন্তু এতে আমাদের ক্রিকেট আসলে সামগ্রিকভাবে যেমন আমাদের সিস্টেমের এত সমস্যা ইত্যাদি ইত্যাদি, তারপর আমাদের ইয়াং জেনারেশন কিভাবে রেডি হয়, দ্যাটস বিকজ আমাদের সিস্টেম যেমনই হোক, আমাদের যদি সবাই ক্রিকেট খেলতে চায়, সব কিশোর, ফলে তাদের যে উন্মাদনা, তাদের যে উৎসাহ, কোটি কোটি ছেলে যদি ক্রিকেট খেলে, ওইখান থেকে আপনি প্লেয়ার পাবেন। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এইসব দেশের টপ গ্রেড অ্যাথলেটরা ক্রিকেট খেলে না। তাদের নিউজিল্যান্ডে হলে তার প্রথম লক্ষ্য থাকে রাগবি, ইংল্যান্ডে হলে ফুটবল, অস্ট্রেলিয়া হচ্ছে ফুটিং। তো এইরকম অনেকগুলো বাস্তবতা আছে। সেই বাস্তবতার জায়গা থেকে আমি বলি, এটা ঠিক ক্রিকেটের মানের সঙ্গে সবসময় যে রিলেটেড তা না, বাট আমি এখনো বিশ্বাস করি আর 10 বছর 15 বছর পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়া উইল প্লে, মানে উইল বি টপ টু। এটা আমি তখনও বলেছি, এখনো বলি। এখন পার্টিকুলারলি আমি যদি এই সিরিজে চলে আসি, এই সিরিজের প্রেক্ষিতে দেখেন, এটা দেখার দুইটা দিক আছে। প্রথম হচ্ছে আমি এভাবে দেখতে চাই, এটা হচ্ছে 2010-এ আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, ঠিক এরকম একটা কন্ডিশনে, এরকম উইকেট তৈরি করে নিউজিল্যান্ড যেটা কিছুই বুঝতে পারছিল না। ওইখানে কিন্তু এই কেন উইলিয়ামসন ছিলেন, কোরি অ্যান্ডারসন, অনেক বড় বড় প্লেয়ার যারা এখন নিউজিল্যান্ডের লিড করছে, এরকম প্লেয়ার অনেকে ছিলেন। সেই দলকে কিন্তু এখনকার দলের মতোই আমরা, এখনকার অস্ট্রেলিয়ার মতোই আসলে তারাও কিছুই বুঝতে পারছিল না। এখন দেখেন, সেইটা দুইটা কাজ করেছে। ওই যে বাংলাদেশের ওই সাফল্য যদিও উইকেট কন্ডিশন অনেক বিরাট ভূমিকা পালন করেছিল, কিন্তু ওই যে বিশ্বাসটা বাংলাদেশে তৈরি হয়েছিল, ওই বিশ্বাসটা কিন্তু বাংলাদেশের ওয়ান ডেতে একটা, ওটা কিন্তু বাংলাদেশের একটা ভাগ বদলের সময় ছিল। ওটা বাংলাদেশকে একটা ওয়ান ডেতে একটা শক্তিতে পরিণত করেছে। এখন কিন্তু ওয়ান ডেতে আমরা দেশে না, দেশের বাইরেও কিন্তু আমরা জিততে পারি। অ্যাডভার্স কন্ডিশনে আমরা কিন্তু জিততে পারি, ভালো খেলি, মানে এখন দেশের মতো পারি না। আবার দেখেন, নিউজিল্যান্ডের ওই যে দলটা ছিল, যারা আমাদের কাছে স্ট্রাগল করেছিল, এই করেছিল সেই করেছিল, সেই দলটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো দল। সেই দল হচ্ছে কেন উইলিয়ামসনের দলটা ওয়ার্ল্ড কাপ অলমোস্ট চ্যাম্পিয়ন হয়েছে তারা, বা আমাদের যে ওয়ার্ল্ডের টপ টিম হিসেবে রেগার্ডেড। আবার দেখেন, এই যে আমরা টি-20 এত ভালো করছি, ধরো অস্ট্রেলিয়াকে যদি আমরা 5-0 হারাই, তবুও বৈশ্বিক মানদণ্ডে আফগানিস্তানের চেয়ে আমরা বেটার টি-20 টিম কিনা, এই নিয়ে কিন্তু আলোচনা চলতে থাকবে। এই আলোচনা কিন্তু মীমাংসা হবে না। কারণ হচ্ছে, আমাদের এই সাফল্যগুলো ক্রিকেট এখন এমন বেশি হয়ে গেছে যে প্রত্যেকটা দল, যারা হয় আগে কন্ডিশন সবসময় আলাদা থাকতো, কিন্তু একটা সময় ছিল প্লেয়ারদের স্কিল ছিল, যে ওই কন্ডিশনে এই দল এসে ভালো খেলতো। এই বিদেশের অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কিন্তু ইন্ডিয়া পারতো না, সুইন গাউস্কার কিন্তু অসাধারণ খেলতো, আবার এইখানে এসে খেলতো। এখন যেটা হয়েছে, সবাই আসলে আস্তে আস্তে ওই হোম কন্ডিশনটার গুরুত্বটা এত বেশি বেড়েছে, এবং সবাই যেহেতু সাকসেস ওরিয়েন্টেড, সব দল, দর্শক ইত্যাদি ইত্যাদি, মানে হোম কন্ডিশনটা এত সুবিধা নেয় যে হোমে তারা খুব ভালো খেলে। সেই ভালো খেলাটা আসলে এই অভ্যস্ততা তাদের অ্যাডভার্স এফেক্ট করে এওয়েতে গিয়ে। যেমন ধরেন, বাংলাদেশ এই যে খেলছে, জিতছে, কিন্তু মজাটা হচ্ছে আমরা যে ওয়ার্ল্ড টি-20 খেলবো, সেই টি-20-র জন্য আমাদের এটা কি কাজে লাগছে। আমি যদি এই প্রশ্ন করি, সেটা কিন্তু আমার পুরো জিনিসটাকে অন্য একটা পার্সপেক্টিভ দেয়। কিরকম, আমরা যেখানে খেলবো এটা কিন্তু হবে 200-250 উইকেট। 200-250 উইকেটে যখন আপনি খেলতে যাবেন, আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন 120-130 উইকেটে। ফলে দিস নট বি আইডিয়াল প্রিপারেশন ফর টি-20 আপনার ওয়ার্ল্ড কাপ, রাদার এটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। এই সাফল্যের জড়িত যে অনভ্যস্ততা, এই উইকেট জড়িত অনভ্যস্ততা, সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হবে তখন। হ্যাঁ, হতে পারে আমাদের এই বিশ্বাসটাও কাজে লাগতে পারে, কিন্তু না লাগলে আপনি যদি পিওর ক্রিকেটিং জায়গা থেকে দেখেন, আমি মনে করি ওটা ভালো না। এখন এখানে একটা পয়েন্ট আছে, যে আমি কি শুধু ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক খেলবো, নাকি আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিরিজকে গুরুত্ব দেবো। আমি পার্সোনালি মনে করি ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ এমন কোনো কিছু না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিরিজকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আমাদের যে ভাবনা, আমাদের ভাবনা কিন্তু আমরা সবসময় ওয়ার্ল্ড কাপ ভাবি। তো ওয়ার্ল্ড কাপ ভাবলে তো ওয়ার্ল্ড কাপের আইডল প্রিপারেশন কোনোভাবে হচ্ছে না, এবং ওয়ার্ল্ড কাপ দেখবেন যে উইল সাফার, এবং এটাও একটা কাউন্টার প্রোডাক্ট। আবার আছে ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে, এটাও দেখার দুইটা দিক আছে, যে ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু এই যে ওরা ভালো করেছে, দায়িত্ব নিয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্ব। আমি সবসময় মনে করি টি-20 খেলাটা আসলে ইয়াংদের খেলা। টি-20 খেলাটা আমাদের ইয়াং প্লেয়ারদের আরো অনেক বেশি চান্স দেওয়া উচিত ছিল। আমরা সামহাও আমরা আমাদের স্টারডমের কারণে আমরা টি-20 করতে পারি না। একদম টি-20 ইয়াং প্লেয়াররা খেলবে, ফিল্ডিং, ফিজিক্যালিটি, তারপর হচ্ছে যাদের উইকেটের মায়া নাই। সবচেয়ে বেশি টি-20 গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্টার না, যে মনে করে যে আমি আউট হয়ে গেলে কিছু যাবে আসে না।
যখনই একজন মনে করবে যে আমার রান করতে হবে, উইকেটে টিকে থাকতে হবে, টি-20 শেষ তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে। তো আমাদের টি-20 এই জন্য আমাদের এইভাবে প্রিপেয়ার করা উচিত ছিল, যেটা আমরা করিনি। এখন দেখেন আমাদের একটা সুযোগ কিন্তু তালে গলে আসছে, তালে গলে কিভাবে আসছে, যেটা সিনিয়র প্লেয়ার নাই, এরা ভালো করেছে বলে আমাদের উপর ভরসা পাবো, যেটা আমাদের এমনি করা উচিত ছিল, সেটা কিন্তু ফোর্সফুলি আমরা নেচার আমাদেরকে দেখিয়ে এবং শিখিয়ে দিচ্ছে যে আমাদের এটা করা উচিত। ফলে এইটা হচ্ছে জায়গা। কিন্তু আমি আবার একই সঙ্গে মনে করি হান্নান এবং ফাহিম ভাই যেটা বললো, আমিও বলবো, কায়সার বললো, আপনিও বলবেন, এইটাতে না এই এই যে দুইটা একটা পারফরমেন্স আসলে কম্পিটিশন ড্র করা মোটেও উচিত হবে না। শামীমের পৃষ্ঠানে আমি শামীম ক্লাব করে লাফালাফি করব, আবার আপনার আফিফের এইটা দেখে এই করব, এই যে শর্ট সাইটনেস, দিস ইজ এ বিগ প্রবলেম ফর আওয়ার ক্রিকেট। এখন শর্ট সাইটনেস আমাদের মানুষদের মধ্যে থাকবে, কারণ আমাদের মানুষরা যেটা হয়, যেহেতু অনেক বেশি ক্রিকেট ওরিয়েন্টেড, ওই যে বললাম যে ক্রিকেট ন্যাশনাল অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে সবাই ক্রিকেট সমর্থক। ফলে ওইখানে মনে করেন যে ফাহিম ভাই যেমন বলে, ওইখানে মনে করেন যে বদরুল হোসেনও বলে, সদরুল হোসেনও বলে, এবং দেখা গেল যে বদরুল হোসেন সদরুল হোসেন যেটা বলে ওইটার সঙ্গে সাধারণ মানুষ বেশি রিলেট করতে পারে বলে ওই মতামতটা বেশি প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে এই যে হাওয়াটা তৈরি হয়, এই হাওয়ায় যে সত্যিকারের ধারণা ভাবনা দীর্ঘ এইগুলো এখন চাপা পড়ে যায়, এবং সেই চাপা পড়ে আমাদের ঠেকানো উচিত, আমাদের বোঝানো উচিত মানুষকে যে এটাই আমরা বোঝানোর চেষ্টা করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হই, কারণ আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে বুঝি না। এটাও একটা প্রবলেম আছে। আরেকটা হচ্ছে কি, এই যে সাকসেসের কিন্তু একটা গ্ল্যামার আছে। সাকসেসের গ্ল্যামারটা কি, ধরুন এই যে আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলো আজ কিন্তু আপনার শুনতে ভালো লাগবে না, কারণ হচ্ছে আমরা 2 ম্যাচ জিতেছি, 3 ম্যাচ জিতবো, বিশ্বকে দেখিয়ে দেবো, এইসবই আমরা আছি। ঠিক আছে, ঠিক বিশ্বকে দেখে দেখে যখন আপনি নিজে এক্সপোজ হয়ে যাবেন, এই মনে করেন যে এই ধরুন আপনি শ্রীলঙ্কার যে যখন এক্সপোজ হয়ে যাবেন, যখন আপনার অসীম সাহসী প্লেয়াররা, এই ইয়াং জেনারেশন এত ফাইটি এত হাইটি, এরা যখন পারবে না, সঙ্গে সঙ্গে আপনি আবার বকাবাদ দিয়ে শুরু করবেন। এই যে দুইটা এক্সট্রিমিজম, দিস ইজ দ্য প্রবলেম আমাদের সাফল্যে ভেসে যাওয়া যে ইয়া। এবং আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটকে শর্ট সাইডের সাফল্য সবচেয়ে বড় প্রবলেমে পড়ে, কারণ আমাদের যে লুপহোল, অনেক সমস্যা এগুলো ঢাকা পড়ে যায়, আমাদের সিস্টেমের ঘাটতি ঢাকা পড়ে যায়, এই সবগুলো কিন্তু ঢাকা পড়ে যায়। এবং আমরা করি কি, যখনই আমরা খারাপ করি বিদেশে গিয়ে, তখনই আবার দেশে এরকম উইকেট বানিয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এদেরকে এনে কিন্তু এটা সামাল দেওয়ার চেষ্টা করি। এর ফলে আমাদের বেসিক সমস্যা আসলে কখনো দূর হয় না, এবং এটা দূর হবে না। ফলে এই জয়গুলা, যেহেতু আমাদের ক্রিকেট স্টার্ড নেশন, সবাই সাফল্য চায়, যে মানুষ তীব্র সমালোচনার কিচ্ছু হচ্ছে না, সে একটা জয় হলে লাফাতে শুরু করে, ফলে আমরা লাফানোর দিকে বেলুন দিয়ে দিই আমরা ইয়ে করে। বলে আমি মনে করি যতদিন আমরা এই মানুষকে বেলুন দিতে থাকবো, ততদিন আমাদের বেলুন ফাটতেই থাকবে। এখন আমরা যদি সত্যিকারই একটা আমাদের যে আমাদের যে চিন্তা, তাতে একটা 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 কি বলে, একটা স্ট্রাকচার অর্গানাইজড ক্রিকেট নেশন হওয়া খুবই সম্ভব। আমার আফসোসটা এখানে, এই কালচার, এই আগ্রহ, এই চিন্তা, এটা সম্ভব। কিন্তু আমরা শুধুমাত্র মানুষকে খুশি করা, তাৎক্ষণিকতা, নিজেদের ব্যর্থতা ঢাকা, এই জন্য নানা রকম বিভ্রান্তিকর জিনিসপত্র করি। সেই বিভ্রান্তি জায়গায় তরুণরা আটকা পড়ে, বিভ্রান্তি জায়গায় ক্রিকেট আটকা পড়ে, এবং দুঃখের বিষয় হচ্ছে কখনো কখনো আমরা আটকা পড়ে যাই। আমরাও এই সাফল্য, এই কারণ ওই যে 1 ম্যাচ 2 ম্যাচে আমরা সিদ্ধান্ত পৌঁছাই, আমরাও বাবা দেওয়া শুরু করি, এবং তার ফল সীমানা পেরোলেই পাওয়া যায়। আমি আশা করি এবারের ক্ষেত্রে সেটা হবে না। এইবারে অন্তত এই বিশ্বাসটুকু যেটা হচ্ছে তারা পাবে। এবং আমি খুব গুরুত্ব দিতে চাই, তরুণরা যে দায়িত্ব নিয়েছে, এটা দিয়ে আমাদের টি-20 মানসিকতাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, অনলি দ্যাট উইল বি দ্য বেনিফিশিয়াল রেজাল্ট। আই ডোন্ট বিলিভ ইট উইল বি দ্যাট মাচ বেনিফিশিয়াল। জি, এই এই এটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের এই দায়িত্ব নেওয়ার ব্যাপারটির ধারাবাহিকতা আমরা ভবিষ্যতেও আসলে দেখতে চাই অনেকদিন পর্যন্ত, তবেই যদি আমাদের একটা বড় একটা অবস্থানে পৌঁছানোর একটা সুযোগ তৈরি হয়। আমাদের আলোচনা চলবে, একটা ছোট্ট বিরতি আবারও নিচ্ছি, ফিরে এসে বাদবাকি আলোচনা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। নিউজ আওয়ার এক্সট্রার একদম শেষ অংশে চলে এসেছি। আমাদের হাতে সময় আসলে খুব বড় অল্প, অনেক বিষয় নিয়ে আলোচনা করবার ছিল, আমাদের সঙ্গে অতিথিও অনেক। আমাদের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিম আছেন, তার কথা শুনে আজকে এই আলোচনাটি আজকে শেষ করে দিতে চাই। নাজমুল আবেদিন ফাহিম, আপনি নিশ্চয়ই যে আমরা যে আলোচনাটাতে ছিলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমরা আপনাকেও বলছিলাম যে আপনি তখনও বলছিলেন যে আমাদের আসলে যদিও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেক মনোযোগ দিই, এবং সে বিষয়ে আমাদের যাবতীয় ফোকাস বছর জুড়ে থাকে গণমাধ্যম বা সাধারণ মানুষেরও বটে, কিন্তু এর পেছনের নেপথ্যের যে একটি বছর ব্যাপী যেটি বিপুল কর্মযজ্ঞ, সেই বিষয়টি আসলে আমাদের বরাবরই উপেক্ষিত থাকে। এবং সেখানে যে বড় ধরনের শূন্যতা, সেই শূন্যতার কথা আমরা বহু বছর ধরে বারবারই এক ধরনের হাহাকার নিয়ে আলোচনা করে যাই, কিন্তু তার যে খুব বড় পরিবর্তন হয় তেমনটি আমরা আসলে দেখি না। এবং এই বিষয়ে নিশ্চয়ই আপনি সাম্প্রতিক আপনার যে অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই আপনি অনেক কিছু যোগ করতে চাইবেন। আমাদের সময় আছে 2 মিনিট, একটু আনমিউট করে নেবেন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না জনাব ফাহিম।
জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন নিশ্চয়ই। জি। ছোট্ট করে বলি যে আমাদের সুযোগ ছিল এই খেলাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, পজিটিভ খেলাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। কিন্তু আমরা সেটা করতে পারিনি এবং আমাদের করার ইচ্ছাটা আমরা কখনো দেখাতে পারিনি। আমরা আমার খেলাটাকে সীমাবদ্ধ রেখেছি রাজধানীতে, ঢাকার মধ্যে এবং মিরপুরের। তো এটা বোধহয় একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে আমাদের মধ্যে। আমরা যদি ডিসেন্ট্রালাইজেশনের যে কথাটা বারবার উঠে এসেছে সেটা যদি আমরা করতে পারতাম, তাহলে প্রত্যেকটা বিভাগেই হয়তো আমরা দেখতে পারতাম যার নিজস্ব উত্থানের একটা সুযোগ হতো, কিন্তু একটা কম্পিটিটিভ ক্রিকেট স্ট্রাকচার দাঁড়াতো। আমাদের এখানে সেই কম্পিটিটিভ ক্রিকেট স্ট্রাকচারটা নেই। বিশেষ করে ফার্স্ট ক্লাসে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ব্যাপারটা, এটা একেবারে নেই। একটা ফার্স্ট ক্লাস স্ট্রাকচার যদি থাকতো, তার আন্ডারনিথ আমাদের যেমন এখন ন্যাশনাল টিম, তার নিচে 8 টিম, একাডেমি, 9 টিম, প্রত্যেকটা ডিভিশনারি সেটা থাকার কথা ছিল। সেটা যদি থাকতো, তার পাশাপাশি প্রত্যেকের নিজস্ব কোচ থাকতো, নিজস্ব মাঠ থাকতো, নিজস্ব কিউরেটা থাকতো। তো প্রত্যেকটা বিভাগ, এখন যেমন বাংলাদেশ একটা দেশ, প্রত্যেকটা বিভাগ একটা দেশ হতো, তাদের নিজস্ব ওনারশিপ থাকতো এবং তারা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করতো। তাহলে যেটা হতো যে সংখ্যাটা এখন আমরা দেখছি, আমরা হয়তো এখন ন্যাশনাল টিমের 2-4 জন স্পেশালিস্ট প্লেয়ারকে নিয়ে সুযোগটা দেওয়ার চেষ্টা করছি আমরা। এই সুযোগটা আসলে আমরা আরো অনেককে দিতে পারতাম। আমি যদি মনে করেন, আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতের শুধু জাতীয় দল নিয়ে সবাই পড়ে নিয়েছে। ওদের যে স্টেট টিম গুলো আছে, স্টেট টিম অনেকগুলো, তার মধ্যে বিশেষ বিশেষ স্টেট টিম গুলো আছে, সেটা 8টা-10টা হয়। 10টা স্টেট টিম মানে ওখানে অন্তত 20টা ওপেনিং ব্যাটসম্যান সিরিয়াস ধরনের ক্রিকেট খেলা শুরু করতে পারতে, বা 30টা পেস বলার সিরিয়াস ক্রিকেট খেলা শুরু করতে। আমাদের এখানে কিন্তু ঘুরে ফিরে সিরিয়াস ক্রিকেটের সুযোগ পাচ্ছে কিন্তু যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তারাই, বাকিরা কেউ ওই সিরিয়াস ক্রিকেটের ফেভারটা পাচ্ছে না কিন্তু। সেটাই সবচেয়ে বড় দুর্বলতা, যেটা হচ্ছে আমাদের, আমরা যদি মিস করে ফেলি কোনো প্লেয়ারকে, ওই 2-3 জনের পেছনে যেসব প্লেয়াররা আছে তাদের যদি আমরা মিস করে ফেলি, এবং সেটা আমরা প্রায়শই করছি। যেমন একজন সোহানের কথা যদি বলি, সোহান হয়তো আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, কিন্তু গত কতগুলো বছর ওকে ডোমেস্টিক ক্রিকেট খেলেই ওকে নিজেকে তৈরি রাখতে হয়েছে বা তৈরি হতে হবে। এটা 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 আমাদের ভাগ্যই বলতে হবে, এর মধ্যে দিয়েও সে নিজেকে তৈরি রাখতে পেরেছে। কিন্তু ওর পাশাপাশি হয়তো মুশফিক ছিল আরেকজন ক্রিকেটার, যে গত 5-7-10-15 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ওর তুলনায় অনেক এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু তখন সে সুযোগটা পায়নি। এটা একটা বড় ড্রব্যাক হয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটে। তো একটা হচ্ছে যে কম্পিটিটিভ ক্রিকেটটা আমাদের হচ্ছে না, আর যে সংখ্যা, সেই সংখ্যাটা যে মানের, যে সংখ্যায় ভালো মানের ক্রিকেট খেলার সুযোগটা করে দেওয়ার প্রয়োজন ছিল আমাদের, সেটা আমরা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছে। আরো অনেক প্রসঙ্গে আমরা আলাপ করতে পারতাম, এটা একেবারে সরাসরি প্লেয়ারদের ব্যাপারটা নিয়ে আলাপ করলাম। জি, আমরা আসলে যে বিষয়গুলো আসলে আলোচনা করছি এগুলো আসলে অনেক বছর ধরে আমরা নিয়মিত আলোচনা করে যাচ্ছি। নিশ্চয়ই আমাদের পলিসি মেকার যারা আছেন, যারা ক্রিকেট নিয়ন্ত্রণ করেন, ভাবেন, উদ্যোগ নেন, তারা নিশ্চয়ই বিষয়গুলোকে একটু সমন্বয় করবেন। আমরা আসলে এই আশাটি রাখতে চাই। আর সবচেয়ে বড় আশা, যেটি আসলে আমরা বড় ক্রিকেট বোদ্ধা না হয়েও ক্রিকেটের বড় সমর্থক পুরো বাংলাদেশের সবাই, যারা আসলে বাংলাদেশের এই জয়ের সুবাতাসটি নিয়মিত পেতে চাই তা নয়, আমরা দেখতে চাই যে বাংলাদেশ দলের এই জয় যাত্রাটিও অব্যাহত থাকুক, জয়ের রথটিও খুবই ভালোভাবে চলুক। আমাদের আজকের সময় শেষ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা ছিলেন। নাজমুল আবেদিন ফাহিম, আপনি খুব সুন্দর করে শেষ করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন মোস্তফা মামুন, ছিলেন হান্নান সরকার এবং এম কায়সার। 4 জন অতিথিকে আবারও ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যারা ছিলেন দর্শক টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদেরকে শুভরাত্রি, ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি আজকে আলোচনা। ভালো থাকুন সবাই।